যাই হোক, আমরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মস্তিষ্ক নিয়ে পড়ালেখা করব। ভাইয়েরা আমার, যারা ডাক্তারি পড়তে চাও, এই অংশটুকু যদি ভালো পড়ালেখা না হয়, যারা ডাক্তারি পড়ালেখা আদৌ ডাক্তারি পড়ালেখা ভেরি ইম্পর্টেন্ট থিং, আমরা এই জায়গাটা পড়ালেখা আজকে করতে যাচ্ছি। ঠিক আছে, গতকালকে আমরা এই পর্যন্ত ছিলাম। আজকে আমরা শুরু করব স্নায়ুতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, স্নায়ুতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে সবাই যারা ক্লাস করছো সবাই একটু আমাদের ভিডিওটাতে লাভ চিহ্ন দিয়ে দাও। আর যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, আরেক সবাই একটু নিজের বন্ধু বান্ধবকে একটু কমেন্ট করে জানাও, ওকে একটু মেনশন করে দাও যে একটু চলে আসো ক্লাসে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, একটু শেয়ার করে দাও তোমার টাইম লাইনে। তোমরা হয়তো রিমুভ করে, কিন্তু টাইম লাইনে একটু শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধু বান্ধব জানবে যে তুমি অনেক পড়ালেখা করছো। তোমার পড়ালেখা দেখে ও কিন্তু ভয় পাই যাবে, ভাই রে ভাই এরকম পড়ালেখা করতেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। জেরিন বলেছে মাইক্রো অর্গানিজম বিগেস্ট ফেয়ার, নাথিং টু ওয়ারি জেরিন। আমরা আছি, আমি আছি। মাইক্রো অর্গানিজম এমন ভাবে আমি যখন তোমার মতো বয়সে ছিলাম, আমার প্রথম দিকে মাইক্রো অর্গানিজম খুবই ভয় লাগতো। পরবর্তীতে যেই মুহূর্তে আমি ম্যালেরিয়া জীবনচক্র বুঝে ফেললাম, ব্যাকটেরিয়া বুঝে ফেললাম, তখন আমার সবচেয়ে পুরো বায়োলজি বইয়ের অন্যতম প্রিয় চ্যাপ্টার ছিল অণুজীব বা মাইক্রো অর্গানিজম। কারণ মাইক্রো অর্গানিজমের এমসিকিউ গুলো হলো অঙ্কের মতো, হইলে হবে না হলে নাই, একদম। আর বাকিগুলাতে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। মাইক্রো অর্গানিজম অণুজীবটা পুরোপুরি অঙ্কের মতো। যারা অণুজীব চ্যাপ্টারটা ভালো করে পড়বে তাদের কাছে অণুজীব চ্যাপ্টারটা পানির মতো মনে হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমরা গতকালকে যেগুলো পড়েছিলাম সেগুলো অনেকেই কমেন্টে লিখছে, ফ্যান্টাস্টিক, আমরা সেই পথে যাব। তার আগে চলো একটু দেখে নেই যে আমাদের স্নায়ুতন্ত্রটা কয় ভাগে বিভক্ত। আমি একটা ছোট্ট শুরুতে বল্টুকে ডেকে আনতে চাই, আমাদের সবার প্রিয় বন্ধু বল্টু। আমরা বল্টুকে আঁকবো আগে। এই হলো আমাদের প্রিয় বল্টু। এই বল্টুকে দিয়ে আমরা আজকে পড়ালেখাটা করব। এই হলো বল্টু, দেখো বল্টুর দুইটা চোখ আছে। বল্টুর এই হলো বল্টুর মেরুদণ্ড, এই হলো বল্টুর হাত, এই হলো বল্টুর পা। এটা হলো বল্টুর বাইরের শরীর। কিন্তু আমরা যদি বল্টুকে ভেতর থেকে দেখতে চাই তাহলে কিন্তু এই রকম দেখাবে। আমরা যদি শুধু বল্টুর স্নায়ুতন্ত্রের ছবি নিতে চাই, যে আমরা শুধুমাত্র বল্টুর স্নায়ুতন্ত্র দেখতে চাই, তখন কি পাওয়া যাবে? এই জায়গায় পাওয়া যাবে বল্টুর মস্তিষ্ক, আর মস্তিষ্ক থেকে নিচের দিকে পাওয়া যাবে এইরকম একটা, এটাকে বলে সুষুম্না কাণ্ড। তাহলে বল্টুর এই জায়গায় পাওয়া যায় মস্তিষ্ক, আর এইখান থেকে যা পাওয়া যাবে তার নাম হলো সুষুম্না কাণ্ড। যারা ক্লাস করছো জাস্ট আমার কথায় মনোযোগ দিলেই হবে, জাস্ট আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেই তোমার পড়া হয়ে যাবে। দেখো লাল কালার দিয়ে লিখলাম, তাহলে বল্টুর মাথার মধ্যে থাকে মস্তিষ্ক আর নিচের দিকে থাকে সুষুম্না কাণ্ড। এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ছোট ভাইয়ারা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেউ আমি যদি কখনো প্রশ্ন করি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টা, সবাই উত্তর দিবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো দুইটা। একটা হলো মস্তিষ্ক, যেটা আমাদের মাথার ভেতরে, আরেকটা হলো সুষুম্না কাণ্ড। কথা পরিষ্কার? এখন এই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড থেকে কিছু স্নায়ু বের হয়। দেখো তো, মস্তিষ্ক থেকে দেখো সবুজ কালারের বের করলাম, সবুজ কালারের। এইখান থেকে এরকম এই পাশ থেকে বের হয় 12টা, এই পাশ থেকে বের হয় 12টা। এইগুলাকে বলা হয়, যেগুলো মস্তিষ্ক থেকে বের হয়, এইগুলাকে বলে করটিক স্নায়ু। এগুলো অলরেডি তোমরা জানো, তোমাদের কিন্তু অলরেডি এই বিষয়ে আইডিয়া আছে। তাহলে করটিক স্নায়ু থাকলো এই পাশে 12টা, এই পাশে 12টা, দুইটা মিলায় কয়টা? 24টা। আমি এইভাবেও বলতে পারি 12 জোড়া। তাহলে দেখো, মস্তিষ্ক থেকে বের হয় 12 জোড়া করটিক স্নায়ু। আমি কিন্তু একটু করে সবাইকে জিজ্ঞাসা করবো যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে করছো কিনা। ঠিক আছে, 12 জোড়া করটিক স্নায়ু। আর সুষুম্না কাণ্ড এইখান থেকে বের হয়, এটাকে একটু হালকা কালার দিয়ে আঁকছি, এইখান থেকেও বের হয় কিন্তু স্নায়ু। এইগুলাকে বলা হয় সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু, এইগুলাকে বলে সুষুম্না স্নায়ু। খেয়াল করতে হবে, এইগুলা বের হয় এই পাশ থেকে 31টা, এই পাশ থেকে 31টা। তাহলে বল্টুর সুষুম্না স্নায়ু কয়টা? দেখো, 31 প্লাস 31, 31 যোগ 31 করলে কত হয়? 62। আমরা এইভাবে বলতে পারি 31 জোড়া। তাহলে দেখো, মস্তিষ্ক থেকে আসলো কতগুলা? মস্তিষ্ক থেকে আসলো 12 জোড়া, আর সুষুম্না কাণ্ড থেকে আসলো 31 জোড়া। তাহলে সব মিলাই হলো কত? 43 জোড়া।
এই যে 43 জোড়া হলো, 43 দুগুণে আমরা বলবো 86। এই 86টা হলো আমাদের স্নায়ু। ছোট ভাইয়া এবং আপুরা, গতকালকে তোমাদেরকে আমি স্নায়ুর একটা ছবি দেখিয়েছিলাম। স্নায়ু কি জিনিস সবাই একটু, যারা ক্লাস করেছো সবাই একটু কমেন্ট করে জানাও তো আমাকে, স্নায়ু কাকে বলে। যারা বইটা পড়তে হবে যেভাবে পড়াচ্ছে সেইভাবে, তোমরা আমাকে একটু বলো তো স্নায়ু কাকে বলে। জেরিন একটা কমেন্ট ভুল করেছে, 43 পেয়ার সমান সিএনএস লিখেছে, এটা হবে 43 পেয়ার সমান হলো পিএনএস, বা একটু ছোট্ট ভুল হয়েছে। সবাই একটু স্নায়ু, স্নায়ু কাকে বলে? নিউরনের সমষ্টি। নিশো বলেছে ফ্যান্টাস্টিক, নিশো বলেছে নিউরনের। যাদের কাছে এই জিনিসগুলো 21 ব্যয়, যাদের কাছে এই জিনিসগুলো আসমানের মতো অন্ধকার লাগতেছে, আমি বলবো যে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, পড়াটা হয়ে যাবে। ঠিক আছে? অনেকগুলো নিউরনের সমষ্টি, নিউরনের সমষ্টি, ফ্যান্টাস্টিক। তাহলে ভাইয়া আমাদের শরীরে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করি, সবাই তাহলে আমাকে উত্তর দাও, মানব দেহে স্নায়ু কয়টা? সবাই আমাকে উত্তর দাও, মানব দেহে স্নায়ু কয়টি? দেখি সবাই বলো তো, কে বলতে পারে মানব দেহে কতটি নার্ভ আছে? পরীক্ষায় প্রশ্ন আসলো। এখনো কয়েকজন ভুল করছে, এখনো কিন্তু কয়েকজন ভুল করলো। স্নায়ুকে বলেছে ইউনিট অফ নিউরন। ওরে বোকা, স্নায়ু ইউনিট অফ নিউরন না, নিউরন হলো ইউনিটের, স্নায়ুর ইউনিট। উল্টা, ও উল্টা উল্টা পাল্টা কথা বলছে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। লায়লা, নাইম, হোসেন, ইশরাত জাহান। আচ্ছা, এই তোমরা দুঃখ চিহ্ন কে দিচ্ছে? দুঃখ চিহ্ন দিয়ে যাচ্ছে কে? এত দুঃখ পাওয়ার কি আছে? তাহলে মানব দেহে নার্ভ কয়টা? কেউ যদি এই প্রশ্নটা করে, মানব দেহে নার্ভ কয়টা, উত্তর হবে কয়টা? উত্তর হবে 86টা। এইবার দেখি তো কার মাথায় কত বুদ্ধি, সবাই একটু বলো তো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু কয়টা? পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু কয়টি? মনে করো এই এই প্রশ্নটা আসলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ু কয়টি? দেখি তো কতজনের বুদ্ধি, কে পারে। ফ্যান্টাস্টিক, অনেকজন ভালো ভালো উত্তর করেছে। আমি দেখতে পাচ্ছি যে আজগর আলী, ঝুম্পা, টুম্পা, আরিনা দুইটা, জেসি বলেছে দুইটা, সালমা আক্তার বলছে 24টা, আজগর আলী বলছে 86টা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মিজানুর রহমান, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ু কয়টা? কয়টা? ওকে, ভাগ করে দিচ্ছি। স্নায়ু, সেন্ট্রাল নার্ভাস কয়টা, আর টিএনএস কয়টা? সবাই একটু কমেন্ট করে জানান। 99% বাচ্চা ভুল করে। করটিক স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে, তাই 24টা। কেন 12 পেয়ার? শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যালো।
শুনতে পাচ্ছ এবার? আমি তো সবই শুনতে পাচ্ছি, আমার তো মনে হয় আমার কথা সবাই শুনতে পাওয়ার কথা, আশা করি এবার ঠিক আছে। পাইলে শুনতে পাইলে ঠিক আছে। একজন বলছে হালকা শোনা যাচ্ছে এখন। আমি আরেকটু আরেকটু হোপফুলি এখন শুনতে পাচ্ছ সবাই? Fine. ঠিক আছে। তাহলে সিএনএস এর স্নায়ু কয়টা? ইয়েস। পিএনএস এর স্নায়ু কয়টা? আমরা বললাম পুরো মানুষের শরীরে স্নায়ু হলো 86টা, এর মধ্যে সিএনএস এ কয়টা আর পিএনএস এ কয়টা, এইটা কে বলতে পারবে? ফাইন। মনীষা নুসরাত মিতু ও কিন্তু উত্তর দিয়েছে, জেরিন কিন্তু উত্তর দিয়েছে। দেখো সবাই, সিএনএস এ 0, পিএনএস এ 86, 86/0। কারণ আমি তোমাদেরকে একটু আগেই পড়ালাম ভাইয়া, সিএনএস বলতে মনে রাখতে হবে শুধু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, ওই জায়গায় আর কিচ্ছু নাই। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, সিএনএস এ কোনো স্নায়ু নাই। স্নায়ু কথাটা পিএনএস এর সাথে জড়িত। স্নায়ু মানেই হলো সেটা আসলে পিএনএস এর অংশ। তাহলে আমরা যে করোটিক স্নায়ু বলবো, আমরা যে তোমার সুষুম্না স্নায়ু বলবো, এই সবগুলা কিন্তু পরিপ্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। সিএনএস এর অংশ কিন্তু মাত্র দুইটা, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। সো ভাইয়া এইখানে তাকায় দেখো, এই দেখো পুরো শরীরে, এটা বল্টু না, এটা কিন্তু একটা মানুষের স্নায়ুতন্ত্র, পেছন পাশ থেকে ছবি দেওয়া আছে, তাকায় দেখো। এই যে মস্তিষ্কটা শুধুমাত্র উপরে আর সুষুম্না কাণ্ড, এই দুইজন কিন্তু শুধুমাত্র সিএনএস এর অংশ। বাকি পুরো শরীরে যে স্নায়ুগুলো ছড়িয়ে গেল, দেখো পায়ের দিকে গেছে যে স্নায়ুটা, তার নাম টিবিয়াল স্নায়ু। টিবিয়াল থেকে বের হয়েছে দেখো এখানে আবার স্যাফেনাস স্নায়ু। তারপর এই জায়গায় দেখো আরো কি কি স্নায়ু আছে, কোমর এলাকায় লাম্বার স্নায়ু, পুডেন্ডাল স্নায়ু, স্যাক্রাল স্নায়ু, এগুলো পরীক্ষায় আসবে না। বুকের এলাকায় থোরাসিক স্নায়ু, হাতের মধ্যে মিডিয়ান স্নায়ু। এই যে আমি কলমটা ধরে আছি, এই কলমটা ধরাতে মিডিয়ান স্নায়ু কাজ করতেছে। মিডিয়ান স্নায়ু, যে আমি কলম দিয়ে লিখছি, আমার যদি মিডিয়ান স্নায়ুটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর এই কলম দিয়ে লিখতে পারবো না। ঠিক আছে? আবার রেডিয়াল স্নায়ু, এই রেডিয়াল স্নায়ু নষ্ট হয়ে গেলেও কিন্তু আমি আর এই কলম দিয়ে লিখতে পারবো না। তাহলে এইগুলো আমাদের লিখাতে কতটা গুরুত্বপূর্ণ। এই স্নায়ুগুলো সবগুলা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। সেই জন্য তাকায় দেখো, স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কেন্দ্রীয় আর একটা হলো প্রান্তীয়। ভাইরা আমার, তাকায় দেখেন, স্নায়ু কথাটা কিন্তু শুধুমাত্র প্রান্তীয় স্নায়ুতে প্রযোজ্য। দেখো, স্নায়ু, স্নায়ু, স্নায়ু। দেখো এই যে স্নায়ুতন্ত্র, এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ু কথাটা কিন্তু শুধুমাত্র দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্রের জন্য প্রযোজ্য। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিন্তু শুধুমাত্র দুইটা কথা, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। এতদিন তুমি যা জেনেছো খুবই ভালো, এখন নতুন করে জানবো যে স্নায়ু শুধুমাত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে। ঠিক আছে? কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে শুধু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। কথা পরিষ্কার? এগুলো হলো আমাদের হেডকোয়ার্টার। হেডকোয়ার্টারে কোনো ধরনের ওরা স্নায়ু ধারণ করে না। ওরা তারপর ওদের মেসেজটা পুরো শরীরে পৌঁছে দেওয়ার জন্য ওরা কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অসংখ্য স্নায়ু দিয়ে রেখেছে। এখন এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একগুলাকে বলি আমরা ঐচ্ছিক, যেগুলো আমাদের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হয়। আরেকগুলাকে আমরা বলি স্বয়ংক্রিয়, যেগুলো আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না। সো স্বয়ংক্রিয় কথাটা এখানে যে জেরিন বলেছো, একটা দারুণ জিনিস শিখেছো, খুব ভালো লাগছে। আমিও যখন নতুন কিছু শিখি আমার খুবই ভালো লাগে। ঠিক আছে? ওকে। এখানে মাহাজাবিন রহমান বিভা ও একটা একদম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, অ্যাডমিশন কখনোই শর্ট সিলেবাসে হবে না, এইটা আপনি ধইরা রাখেন। সো এটা বাংলাদেশে কোনো কিছুই ধরার সুযোগ নাই। সবসময় মনে রাখবা, বাংলাদেশে সব সম্ভবের দেশ। এই দেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। এটা কিন্তু আমাদের একটা অপার সম্ভাবনার দেশ, হইতেও পারে শর্ট সিলেবাসে। আপাতত ফুল সিলেবাস পড়ো। তাহলে ভবিষ্যতে ভাইয়ারা আমার, যেখানেই স্নায়ু পাবা, স্নায়ু মানেই মনে রাখবা পিএনএস। এখন এই স্নায়ুগুলার কিছু আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, যেগুলোকে আমরা নিজের মতো ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, সেগুলোকে বলা হয় ভলান্টারি। সেগুলোকে বলা হয় ভলান্টারি। এই যে ভলান্টারি স্নায়ু মানে ঐচ্ছিক, আমাদের ইচ্ছা মতো। যেমন দেখো, এই যে আমি আমার নাকটা নাড়লাম, তারপর আমি চোখটা বন্ধ করলাম, আমি আমার ঠোঁট নাড়াচ্ছি, এইগুলা কিন্তু সবই কিন্তু এই ঐচ্ছিক স্নায়ুগুলা দিয়ে হচ্ছে। আর তুমি তোমার হার্ট,
তুমি তোমার পৃথিবীতে তোমার শরীরের তোমার সবচেয়ে কাছের বন্ধু হলো তোমার হার্ট। দেখো, তুমি যখন মায়ের পেটে তোমার বয়স মাত্র 6 সপ্তাহ হয়েছে, 8 সপ্তাহ হয়েছে, তখন থেকে সেটা বিট করা শুরু করেছে। দেখো, সে কিন্তু আজ পর্যন্ত বিট করেই যাচ্ছে। তুমি যদি বলো ভাই, আমার ভাই হার্ট, অনেক তো দৌড়াইছিস, এবার একটু থাম, এবার একটু রেস্ট নে, অনেক তো জীবনে দৌড়াদৌড়ি করলি, এবার একটু রেস্ট নে, তোমার হার্ট কিন্তু তোমার কথা শুনবে না, সে কিন্তু বিট করেই যাবে, করেই যাবে। এই যে হার্টকে তুমি কন্ট্রোল করতে পারছো না, মনে করে একটা খাবার তুমি খেয়ে ফেললা, খাবারটা খাওয়ার পরে পেটের ভিতরে গেল, তুমি চিল্লাইলা যে খাবার তুই হজম হইস না, খাবার তুই হজম হইস না। তুমি এইদিকে প্রধানমন্ত্রীর আদেশ জারি করলা যে তোফায়েলের পেটে যে খাবারটা গেছে সেটা তুমি হজম হইও না। ওই খাবার কিন্তু আর পৃথিবীর কারো কথা শুনবে না, ও কিন্তু পুরোপুরি অটো পুরোপুরি অটোনোমাস। অটোনোমাস মানে যে দুনিয়ার কারো কথাই শোনে না, সে কিন্তু পুরোপুরি অটোনোমাস জীবন ব্যবস্থায় চলে যাবে। এইটাকে বলা হয় স্বয়ংক্রিয়। তাহলে এই যে যে অটোনোমাস কাজ করে, সে হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সে কিন্তু পুরোপুরি কি হবে, সে কিন্তু পুরোপুরি অটোনোমাস। তাহলে আমাদের কিছু স্নায়ু আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নাই, যেমন আমাদের হার্টবিট আমাদের কন্ট্রোলে নাই। তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, হ্যাঁ তুমি এটাকে বন্ধ করে রাখতে পারো, কিন্তু তুমি কিন্তু ইচ্ছা করে শ্বাস প্রশ্বাস নাও না, যখন ঘুমাও তখন কিন্তু সেটা অটোমেটিক চলতে থাকে। একটা খাবার একটা খাবার তুমি যখন খাও সেটা কিন্তু হজম হতে বাধ্য, ঠিক আছে? তারপরে এই যে তোমার প্রস্রাব তৈরি হচ্ছে, তোমার কিডনি যে কাজ করতেছে, তোমার হরমোন গুলা যে ক্ষরণ হচ্ছে, এইগুলো কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো না। মনে করো তুমি গ্রোথ হরমোন, মনে করো আমি অনেক লম্বা হয়ে গেছি, আমি বললাম যে আমার আর গ্রোথ হরমোনের দরকার নাই, আমার কথায় কিন্তু হরমোনটা আটকে যাবে না। সো এই যে গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের তন্ত্রটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে মনে রাখতে হবে, যেই তন্ত্রটা মানুষের কথা শোনে সেইটাকে বলা হয় ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আর যেই কথাটা মানুষের কথায় না, সরাসরি সৃষ্টিকর্তার কথায় চলে, দন্ত স দিয়ে সৃষ্টিকর্তা, দন্ত স দিয়ে স্বয়ংক্রিয়, সেই স্নায়ুতন্ত্রকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমার প্রিয় সংজ্ঞা হলো এটা, যেই স্নায়ুতন্ত্র সৃষ্টিকর্তার কথায় চলে, মানুষের কথায় না, সেটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সো সৃষ্টিকর্তা যেই দিন বলবেন যে ওর হার্টবিট বন্ধ হয়ে যাও, সেই দিন কিন্তু হার্ট সাথে সাথে বন্ধ হয়ে যাবে। সো তাহলে এটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। এবং এইখানে দুইটা নাম আছে যেটা বাচ্চাদেরকে বেশ প্যারা দেয়, একটা নাম প্যারাসিম্প্যাথেটিক, আরেকটা নাম হলো সিম্প্যাথেটিক। সেটা যাই হোক, তাহলে নাম দুইটা জানলা, মনে রাখতে হবে যে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুই রকম, একটাকে বলা হয় সিম্প্যাথেটিক আর একটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যে দেখো, প্যারাসিম্প্যাথেটিকে দেখো করোটিক স্নায়ুর নামও লেখা আছে, সুষুম্না স্নায়ুর নামও লেখা আছে, কিন্তু সিম্প্যাথেটিকে শুধুমাত্র সুষুম্না স্নায়ুর নাম লেখা। তো এইগুলা এগুলা দ্বারা কি বোঝায়? আবার দেখো, ঐচ্ছিক স্নায়ুতে 12 জোড়া, সুষুম্না স্নায়ুতে 31 জোড়া। সো ভাইয়া আপনি একটু আগে পড়াইলেন মোট স্নায়ু হলো 43 জোড়া, তাহলে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের স্নায়ুগুলো কোথা থেকে আসলো? একটু আগে তো আপনি পড়ালেন যে পুরো শরীরের স্নায়ু হলো 86 জোড়া, এখন আপনি আবার নতুন একটা স্নায়ুর কথা নিয়ে আসলেন আকাশ থেকে, তাহলে মোট স্নায়ুর কি ঘটনা ঘটলো? ঠিক আছে, মানে তাহলে মোট স্নায়ুর পরিবর্তনটা, তাহলে মোট স্নায়ুর আসলে কত সংখ্যা, মানে মোট স্নায়ুর সংখ্যা কত, এই জিনিসটা জানতে হলে তোমাকে আগামী 2 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু পোলাপান বেশিরভাগই বুঝবে না। গতকালকেই আমরা কিন্তু বলেছি স্নায়ু জিনিসটা কি, স্নায়ু হলো নিউরনের সমষ্টি। গতকালকে আমি একটা ছবিও দেখাইছিলাম তোমাদেরকে, যে একটা স্নায়ুকে কাটলে, ধরো এইটা একটা লম্বা স্নায়ু, এটা একটা স্নায়ু, এই স্নায়ুটাকে আমরা প্রস্থচ্ছেদ করলাম, আশা করি সবাই প্রস্থচ্ছেদ বোঝো। প্রস্থচ্ছেদ করলে সেই প্রস্থচ্ছেদটা আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, এই হলো স্নায়ুটা প্রস্থচ্ছেদ। তুমি যদি স্নায়ুটা প্রস্থচ্ছেদ করো, তাহলে তুমি এই রকম স্নায়ু দেখতে পাবা, এইখানে এই রকম নিউরন দেখতে পাবা। দেখো তো আমি কয়টা কালার দিলাম, আমি 3টা কালার দিলাম, দেখো তো
এটা একবার বুঝাই দিচ্ছি, একবার বুঝলে বাকি জীবনে তোমার এটার ভুল হবে না। তাকায় দেখো, এই স্নায়ুটার ভেতরে আমি কিন্তু তিন রকম কালার দিলাম, কেন দিলাম সেইটা ব্যাখ্যা করছি। আমরা তো সবাই জানি আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের তারগুলো আসে, তোমরা সবাই দেখেছো, সেই তারগুলার উপরে প্লাস্টিক দিয়ে পেঁচানো থাকে, তাই না, রাবার দেওয়া থাকে যাতে তুমি শক না খাও। ভেতরে তুমি যদি রাবারটা খুলে ফেলো, উপরের তার চামড়াটা খুলে ফেলো, দেখবা ভেতরে কিন্তু অনেকগুলা তার। ওখানে কিন্তু একটা তার না, ওখানে অ্যাটলিস্ট 10 থেকে 12টা থেকে 15টা চিকন চিকন তার একসাথে পেঁচিয়ে আমাদের এই লাইনগুলা তৈরি করে। আশা করি তোমরা সবাই দেখেছো। আমাদের স্নায়ুগুলা জাস্ট হুবহু ওই রকম। ওইখানে কিন্তু অনেকগুলা তার, এই তারগুলাকে বলা হয় নিউরন। এবং যে কোনো একটা স্নায়ুতে এইরকম অনেক ধরনের নিউরন থাকে। একটা নিউরন, যেটা আমি মনে করো কমলা কার্ডে আঁকলাম, এইটা হলো ধরো ঐচ্ছিক, এটাকে আমরা বলবো ঐচ্ছিক মোটর। অর্থাৎ এই নিউরনটার কাজ হলো তোমার আদেশটাকে মস্তিষ্ক থেকে প্রান্তের দিকে নিয়ে যাওয়া। এর কাজ হলো আঙ্গুলটা নড়াও, আমার ব্রেন বলবে এখন এই আঙ্গুলটা নড়াও, আঙ্গুলটা নড়বে। এই কাজটা করছে কি এই নিউরন গুলা, যেগুলা কিনা কমলা। ঠিক আছে, যেগুলো লাল নিউরন সেইগুলা কি করছে, সেইগুলা হলো আমি যে কলমটা ধরে আছি, এই যে কলমটা স্পর্শ করছি, এটা যে কলম, এবং এখানে যে অনুভূতিটা উঁচু নিচু নাকি সমান, এই অনুভূতিটা বোঝাচ্ছে লাল নিউরন। তাহলে এই লাল নিউরন গুলাকে আমরা কি বলবো, এগুলাকে বলবো সেন্সরি। কিন্তু এটাও কিন্তু আমার ইচ্ছা অনুসারে কাজ করে। ঠিক আছে, তাহলে সেন্সরি। আর এটা হলো ঐচ্ছিক, ঐচ্ছিক সেন্সরি, ঐচ্ছিক মোটর। তার মানে এগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আর এই যে সবুজটা আঁকছি আমি, এই সবুজটা কিন্তু কিছু সব জায়গাতেই এই সবুজটা কিছু পরিমাণে থেকেই যায়, যেইটা কিনা আমাদের যেটা ইচ্ছার উপর নির্ভর করে না সেইটা। তো এই সবুজ নিউরন গুলা হলো মূলত ওই যে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক। তো নিউরনের মধ্যেই কিন্তু ওই যে 86টা নার্ভ, ওই 86টা স্নায়ুর মধ্যেই কিন্তু আমাদের সব ধরনের নিউরন গুলো ওখানে ঢোকানো থাকে। এক একটা এক এক ভাবে কাজ করে। আমাদের পুরো শরীরে কিন্তু এইরকম স্নায়ু আছে মোট কয়টা, 86টা। এই 86টার কিছুগুলার ভিতরে আছে এরকম সিম্প্যাথেটিক, আর কিছুগুলার ভিতরে আছে এরকম প্যারাসিম্প্যাথেটিক। যেমন আমাদের যে মস্তিষ্ক থেকে যে 12 জোড়া বের হয়, 12 জোড়া কর্টিক স্নায়ু, ভাইয়েরা আমার, এই যে 12টা, এই পাশে 12টা, তোমরা সবাই জানো 12টা। এবং তোমরা সবাই কিন্তু এই 12টা নামও জানো। আজকের দিনে কিন্তু আমি সেই 12টার নাম তোমাদেরকে পড়াবো। এবং একটা কথা আগেই বলে দেই যে এটা দেখাই দিচ্ছি, আমি এখনই পড়াই দিই যাতে তোমার বুঝতে সহজ হয়। সেই 12 এইখানে এই জিনিসটা না পড়ে ভর্তি পরীক্ষার হলে যাওয়াটা আসলে বোকামি। শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও এই জিনিসটা আসলে পড়াই উচিত। কারণ এতবার এই জায়গা থেকে প্রশ্ন এসেছে যে আমাদের 12 জোড়া কর্টিক স্নায়ু, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই বছরে এসেছিল। অত্যন্ত দুঃখের কথা, এই বক্স এবং এই টপিক থেকে প্রশ্ন আসার পরে আমি পারি নাই, এবং এই জন্য কিন্তু আমি ল্যাপটপ পাই নাই, না হলে আমি থার্ড হইতে পারতাম মেডিকেল ভর্তি পরীক্ষায়। পারি নাই কারণ আমি একটু ওই জায়গাটা ভুলে গিয়েছিলাম। সো এইখানে তাকায় দেখো মোট 12টা নাম দেওয়া আছে। নামগুলো আমরা পড়বো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ভাইয়েরা আমার, আমরা একটু আগেই বললাম যে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা, এগুলো কিন্তু খুব জটিল পড়া, এগুলো কিন্তু খুব উন্নত মানের পড়া, সব বাচ্চা কাচ্চা এগুলো পারবে না। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা দুইটা জায়গা থেকে আসে। একটা হলো করটিকা, করটিক স্নায়ুতেও আছে, আবার সুষুম্না স্নায়ুতেও আছে, সিম্প্যাথেটিকটা কিন্তু নাই। সো এই যে 12টা স্নায়ু, এই 12টা স্নায়ুর মধ্যে 12টাতেই কিন্তু প্যারাসিম্প্যাথেটিকের ফাইবার গুলা নাই। আছে হলো 5, 7, 9, 10-এ। কে যেন কমেন্ট করে জানিয়েছে আমাকে, ও ফ্যান্টাস্টিক, দুঃখিত 5 তো না, 3, 7, 9, 10, আমি লিখতে ভুল করেছি। 3, 7, 9, 10 আছে হলো 3, 7, 9, 10। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে কোন করটিক স্নায়ুতে কোন, তোমরা একটু লিখে রাখো বইয়ের মধ্যে, কোন কোন করটিক স্নায়ুতে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নিউরন থাকে বা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু থাকে, ওগুলো একটা বান্ডল তৈরি করে। উত্তর হবে কোন কোন, 3, 7, 9, 10। এই নামগুলো আমরা একটু পরে পড়বো। নামগুলো কি, যারা আকাশ থেকে পড়ছো তারা আজকে ক্লাসটা করো, 2 দিন পরও, 2 দিন পরে সহজ লাগবে। অকুলোমোটর, ফেসিয়াল, যারা এখনো এই তথ্যগুলো জানো না তাদেরকে জানতে হবে, গ্লসোফ্যারিঞ্জিয়াল,
নামগুলো যারা এখন আকাশ থেকে পড়ছো, আর ভেগাস। সো এই চারটা স্নায়ুতে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নিউরন আছে। এই চারটা স্নায়ুতে প্যারাসিম্প্যাথেটিক নিউরন আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই চারটা স্নায়ুতে প্যারাসিম্প্যাথেটিক নিউরন আছে। সো আমরা এইটা মনে রাখার চেষ্টা করতে পারি। 10 ভেগাস, ভেরি গুড। প্যারাসিম্প্যাথেটিক। মিনাতাজ লায়লা, ও কিন্তু আমাকে এটা আগেই কমেন্ট করে জানিয়েছে, খুবই ভালো। কমলা সুন্দরীও কমেন্ট করে জানিয়েছে 3, 7, 9, 10। ভেরি গুড। আজগর আলী তো একদম কমেন্ট করে জানিয়েছে। ফ্যান্টাস্টিক, তোমরা তো খুবই ভালো। আমি আরেকবার রিকোয়েস্ট করবো, যেহেতু আমরা ফ্রিতে ক্লাস করছি, তোমরা একটু শেয়ার করে দাও, যাতে আমাদের ফ্রিতে আমাদের একটু পাবলিসিটিও হয়ে যায়। পাবলিসিটি আমাদের একটু কম, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু ক্লাসের মানের দিক দিয়ে, পড়ানোর দিক দিয়ে আমরা যে কারো চেয়ে পিছিয়ে আছে এটা আমরা কখনোই বলবো না। তবে এটুকু বলতে পারি যে যা আছে তার চেয়ে আমরা আমরা এগিয়েই আছি। কেউ যদি আমাদের পড়াগুলো ভালো করে ফলো করে, ও অন্ততপক্ষে বিভ্রান্ত হবে না। এগুলোই পড়তে হয়, ঠিক আছে? সেজন্য তোমাদের কাছ থেকে আমরা চাইবো যে তোমরা হবা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা বলবা যে জি ভাইয়া, ঠিক আছে? সো অনেকেই অলরেডি খুবই ভালো পারে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। তাহলে দেখো আমরা কি দেখলাম, তাহলে ঐচ্ছিক স্নায়ু কতগুলা? ঐচ্ছিক স্নায়ু আমরা দেখতে পাচ্ছি 12 জোড়া প্লাস 31 জোড়া। এর মধ্যেই ঢুকানো আছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক শুধু এইটুকু মনে রাখতে পারো এইভাবে, যদি এত কিছু না মনে থাকে। দন্তস্ব আর দন্তস্ব এই দুইটা কিন্তু, যেখানে সিম্প্যাথেটিক শুধুমাত্র সুষুম্না স্নায়ুতে থাকে, আর প্যারাসিম্প্যাথেটিক এটা সুষুম্না এবং করটিক দুই জায়গাতেই থাকে। এটা হলো গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? তাসনুভা মেরিন এসরা অলরেডি আগের কমেন্ট গুলা করে দিচ্ছে। ইয়াস, একজন বলেছে যা পড়ান সব ডায়মন্ড। ইয়াস, এইগুলা না পড়ে পরীক্ষায় যাওয়াটা বোকামি। সো আমরা স্নায়ুতন্ত্রের বিন্যাস সবাই আজকের বাসায় এই অংশটুকু সুন্দর করে রিডিং পড়বা। রিডিং পড়লেই তোমার কিন্তু আমি যা পড়াইলাম সব হয়ে যাবে। আর এখানে নামটার দিকে তাকায় দেখো, স্বয়ংক্রিয়র অপর নাম আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র। আন্তর্যন্ত্রীয়, এগুলো ভিসেরাল অর্গানের সাথে জড়িত, সেজন্য এগুলোকে বলা হয় আন্তর্যন্ত্রীয়। যেমন হৃদস্পন্দন, পেরিস্টালসিস, আমি যেই কথাটা বললাম, আমাদের হার্টবিট। পেরিস্টালসিস মানে হলো আমাদের যে খাবার হজম হয়, খাবারটা যে মুখে খেলে পায়খানার রাস্তা দিকে এগিয়ে যায়, এই প্রসেসটাকে বলে পেরিস্টালসিস। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু? উত্তর হবে স্বয়ংক্রিয় স্নায়ু। পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে কোন স্নায়ু? উত্তর হবে স্বয়ংক্রিয় স্নায়ু। ঠিক আছে? ফ্যান্টাস্টিক। যারা কালকে রিডিং পড়েছো তাদের জন্য তো আজকে এটা খুবই সহজ হয়ে যাবে। সো আমরা তাহলে জেনে গেলাম, আমরা এবার তাহলে দুইটা স্নায়ুতন্ত্র পেয়ে গেলাম। আশা করি সবার মনে থাকবে 86টা স্নায়ু থাকে কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিন্তু থাকে হলো মাত্র মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। কোন স্নায়ু এখানে থাকে না। আমরা গতকালকে পড়েছিলাম, সবাই আমাকে বলতো, সবাই একটু কমেন্ট করে জানাও তো কার কার মনে আছে অ্যাক্টোডার্ম থেকে কোন কোন টিস্যু আছে, এক্টোডার্ম থেকে কোন কোন কলা আসে, এক্টোডার্ম থেকে কোন কোন কলা আসে মানব শরীরের। মানব শরীরে 4টা কলা, এর মধ্যে 2টা আসে এক্টোডার্ম থেকে। কে কে জানাতে পারবে? সুমাইয়া ইসলাম জেরিন অলরেডি এটা কিভাবে এত ভালো পারে আমি জানি না। ও অলরেডি খুব ভালো করেই জানে যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি কাজ করে। যেমন সিম্প্যাথেটিক হলো থোরাসিক এবং লাম্বার আউটফ্লো, এটা অলরেডি ও খুব ভালো পারে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। স্নায়ু আবরণী দাঁতের এনামেল, ভেরি গুড। কোন কোন কলা আসে আমাদের, কোন কোন কলা? অসাধারণ। আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি কমেন্ট করেছে সাদমান সাকিব, স্নায়ু এপিথেলিয়াম। এপিথেলিয়াম বানানটা ভুল গেছে, কিন্তু বাংলায় লিখতে হবে। নিশাদ তো ফ্যান্টাস্টিক, নিশাদের ভালো জায়গায় চান্স পাবা, দোয়া করছি মন থেকে। স্নায়ুকলা, আবরণী কলা, এনামেল, নার্ভ এপিথেলিয়াম, জামাতুন আলম, নার্ভ এপিথেলিয়াম এনামেল। ফ্যান্টাস্টিক, সবাই খুব ভালো ক্লাস করেছো। তাহলে আবারও যাদের মনে নাই তাদের জন্য আরেকবার বলে দেই, আবরণী কলা। আবরণী কলা, পরীক্ষায় আবরণী কলার নাম এভাবেও দেওয়া থাকতে পারে, এপিথেলিয়াম থাকতে পারে। যদিও দেওয়া উচিত না, তারপরেও হতে পারে, কারণ এপিথেলিয়াল টিস্যু দিতেই পারে। ওকে। আর পরীক্ষায় দিতে পারে হলো স্নায়ুতন্ত্র। এই দুইটা তন্ত্র আসে। আর গতকালকে একটা আলাদা করে অতিরিক্ত কথা বলেছিলাম, দাঁতের এনামেলের কথা বলেছিলাম। ফ্যান্টাস্টিক, সবাই পারছো। এখানে অর্চনা, ফারিয়া ফারা, হারুনা আফরিন, সুমি আক্তার, তাসমিয়া তামান্না, তারপরে রিমঝিম বৃষ্টি। ওকে, খুবই সুন্দর। ঠিক আছে, সবাই তো ভালো পারো, তাহলে ভালো পড়েছো। তাহলে স্নায়ুতন্ত্র কোথা থেকে আসে আমি আর সময় নিচ্ছি না। স্নায়ুতন্ত্র কোথা থেকে আসে? স্নায়ুতন্ত্র আসে ভ্রূণের কোথা থেকে? এক্টোডার্ম থেকে। কথা পরিষ্কার? ওকে। ওকে। তো এইখানে
পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে নিচের কোনটি থেকে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড তৈরি হয়, দেখি বুদ্ধি করে বলিও। ক নটোকর্ড, খ নিউরাল ক্যানেল, যারা প্রথমবার দেখছো তাদের জন্য, গ নিউরাল টিউব, আর ঘ কি দেওয়া যায়, নিচের কোনটি থেকে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তৈরি হয়, দিয়ে দিল একটোডার্মাল ক্রেস্ট, ধরো এই ধরনের শব্দ দিয়ে দিল। দেখি তুমি উত্তর করো, মস্তিষ্ক সুষুম্না কাণ্ড তৈরি হয় কোনটা থেকে? ওয়াও, অলরেডি কিভাবে সাদমান সাকিব কিভাবে উত্তর করতেছে আমি জানি না। এই সাদমান, তুমি কিভাবে পারতেছো? তোমার বয়স তো কেবল কম, তুমি কি মানে কিভাবে পারতেছো বুঝলাম না। তুমি তো কেবল এইচএসসি 23, তুমি যদি এগুলো পারো তাহলে এইচএসসি 21 বাচ্চারা তো লজ্জা পাবে, কষ্ট পাবে ওরা যদি না পারে। আসিফ সিদ্দিক বলছে নটোকর্ড, আরমান মোল্লা বলছে নিউরাল টিউব, তাকি তাহমিদ বলছে, তকি তাহমিদ বলেছে নিউরাল টিউব, ওকে, মনীষা মিতু, মেহজাবিন বিভা, সালমা এরা বলছে নিউরাল টিউব, আর সারোয়ার আর আয়াত বলেছে নটোকর্ড। হ্যাঁ, কয়েকজন, আরেকজন বলছে নিউরাল ক্যানেল, এটাও ভালো লাগছে আমার। তো দেখো, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, আশা, তারপর শারমিন আক্তার, লাসিন, নিউরাল টিউব, ইয়েস ভাইয়েরা আমার, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তৈরি হয় কোথা থেকে? ছোট্টবেলার একটা টিউব থেকে, যার নাম নিউরাল টিউব। বইয়ের মধ্যেও কিন্তু এই লাইনটা দেওয়া আছে যে নিউরাল টিউব থেকে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তৈরি হয়, নটোকর্ড থেকে কিন্তু না। নটোকর্ডটাও কিন্তু বোল্ড হরফে দেওয়া। নটোকর্ড থেকে কি তৈরি হয়? মেরুদণ্ড। ভাইয়ারা আমার, আজকে তোমার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু নটোকর্ড থেকে তৈরি হয়েছে, সেই জন্যই তো তুমি কর্ডাটা পর্বের প্রাণী। কিন্তু এই নটোকর্ডের ঠিক উপরে দেখো স্নায়ুতন্ত্র থাকে, এইখানে থাকে হলো নিউরাল টিউব। এই নিউরাল টিউব থেকেই কিন্তু একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড তৈরি হয়। তাহলে আমার স্টুডেন্টরা কি কখনোই ভুল করবে যে কোথা থেকে মস্তিষ্ক তৈরি হয়, কোথা থেকে সুষুম্না কাণ্ড তৈরি হয়, আর কোথা থেকে মেরুদণ্ড তৈরি হয়? আশা করি কখনোই ভুল করবে না। এবং যখন মস্তিষ্ক তৈরি হয় তখন মস্তিষ্কটা তিনটা ভাগে তৈরি হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এবং মস্তিষ্ক যেহেতু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সবার বসকে কিন্তু একটা আবরণ দেওয়া হয়, যে আবরণটার নাম হলো মেনিনজেস। সুষুম্না কাণ্ড হলো বসের সহযোগী, সহযোগীকেও একই আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়। তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মেনিনজেস দ্বারা আবৃত। কথা পরিষ্কার? মেনিনজেস তিনটি তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত, সবার বাইরে থেকে ডুরা ম্যাটার, মাঝখানে অ্যারাকনয়েড ম্যাটার এবং ভেতরে থাকে পায়া ম্যাটার। এখানে তোমাদের সবাইকে একটু বলে দেই, ছোট্ট ভাইয়েরা আমার, তোমরা সবাই জীবনে ম্যাটার বানান শিখেছো, সবাই একটু ডুরা ম্যাটার বানানটা ইংলিশে লেখো তো। কে লিখতে পারে? ডুরা ম্যাটার, ডুরা বানানটা আমি লিখে দিলাম, সবাই একটু ম্যাটার বানানটা ইংলিশে লিখো তো। দেখি সবাই একটু ম্যাটার বানানটা লিখো, ডুরা ম্যাটার। ম্যাটার বানানটার ইংলিশ কি হবে? ইংলিশ বানান কোনটা ঠিক দেখো তো? ডুরা ম্যাটার। এই ম্যাটারটা ঠিক নাকি এ ঠিক নাকি বি ঠিক? সামিয়া আফরিন, কিভাবে পারছো? কিভাবে? ওয়াও, আসিফ সিদ্দিকী, সোহানা খান, নাফিসা, ইতু, কিভাবে পারছে এরা? এরা তো দেখি মানে চান্স পাওয়ার আগেই চান্স পেয়ে বসে আছে। ফ্যান্টাস্টিক ভাইয়েরা আমার, আমরা কিন্তু দুই ধরনের ম্যাটার চিনি। আমাদের কিন্তু দুই ধরনের ম্যাটার চেনা আছে। একটাকে আমরা বলি ম্যাটার, এই পদার্থ, এই ম্যাটার মানে হলো পদার্থ। আর এইখানে যে ডুরা ম্যাটার, এই ম্যাটার মানে কিন্তু পদার্থ না। এই যে ম্যাটার, এই ম্যাটার কথাটা আমাদের তো ম্যাটারনিটি বলে একটা কথা আছে তাই না? ম্যাটারনিটি, ম্যাটারনিটি মানে কি? ম্যাটার মানে হলো মা।
এই যে এইখানে আসলে ম্যাটার বলতে বোঝানো হয় মা। মা যেমন ছোট বাচ্চাকে আবৃত করে রাখে, মা যেমন ছোট বাচ্চার জন্য আবরণ, মা যেমন ছোট বাচ্চাকে সবসময় প্রোটেকশন দেয়, সেই জন্য এইটার নাম দেওয়া হয়েছে ডুরা ম্যাটার। সো তাহলে যেই ম্যাটারটা দূরে থাকে সেটাকে বলে ডুরা ম্যাটার, যেইটা থাকে কাছে সেটাকে বলা হয় কাছে পাই ওকে আমি, পায়া ম্যাটার, আর যেটা মাঝখানে সেটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে আমরা মনে রাখবো ডিএপি, ড্যাপ, দূরে থেকে কাছে, আর কাছে থেকে দূরে গেলে প্যাড। পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনো ম্যাটার বানান ভুল করছো, তোমাদেরকে এটা আমি একটা বোনাস তথ্য জানাইলাম যে এই ম্যাটারের কাজটা কি। তোমাদের এইটা পরীক্ষায় কিন্তু এই এই জীবনে কখনোই আসবে না, তাকায় দেখো। তবে এটা খুব ছোট্ট একটা বিষয়, যারা ভালো মতো পড়বে তারা তো এই ম্যাটার বানানটা খেয়াল করবে, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তারা বলবে যে ওকে, তারা কিন্তু বলবে যে তোফায়েল ভাই একটা দারুণ জিনিস পড়াইলো, এই জিনিসটা আমি জানতাম না। সেটা কিন্তু একটা দারুণ জিনিস। এবং এই জিনিসটা আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যত মানে বেশিরভাগ বন্ধু বান্ধব তোমার জানেই না, এমন কি তুমি যাদের কাছে অনেকেই পড়ো তারাও এই ছোট্ট বিষয়টা খেয়াল করেনি। তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো যে এই ম্যাটার বলতে কি কি বোঝায়, ম্যাটার বলতে কি বোঝানো হয়। সো তুমি চাইলে আজকেই একটা টেস্ট করতে পারো, কালকের ক্লাসে আমাকে জানিও যে কয়জন এই জিনিসটা আগে থেকে জানে। সো ডুরা ম্যাটার তুমি জানলা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে সবার বাইরের স্তর কোনটা। আমি কিন্তু প্রত্যেকটা কথা এই মুহূর্ত থেকে একবার করে বলবো, আশা করি পড়া হয়ে যাবে। সবচেয়ে বাইরে থাকে, ঠিক আছে? এক নাম্বার কথা। ওকে, এইবার দেখো তো ভাইয়া, এই কথাটা তোমাকে খুব ভালো করে জানতে হবে, মনে রাখতে হবে। সবসময় মনে রাখবে বায়োলজিতে কয়েকটা শব্দ শিখলে বায়োলজির 90% পড়া এমনি হয়ে যায়, মাত্র কয়েকটা শব্দ শিখতে হয়। একটা হলো এপি। তুমি এপি কথাটা যেখানেই পাবা, বাংলায় বলা হয় এপি, মনে রাখবা এপি মানে বাইরে। আর মনে রাখবা সাব, SUB, যেখানেই পাবা সাব, সাব মানে মনে রাখবা নিচে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ডুরা ম্যাটারের বাইরের অংশ, বাইরের অংশটুকুর নাম কি, তুমি কিন্তু যার সামনে কি লাগাই দিবা, এপি। তাহলে তুমি যার সামনে বলে দিবা এপিডুরা। তাহলে এপিডুরাল স্পেস, ডুরা ম্যাটারের বাইরের অংশটুকুর নাম হলো এপিডুরাল স্পেস, আর ডুরা ম্যাটারের নিচের অংশটুকুর নাম হলো সাব ডুরাল স্পেস। এগুলা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। এবং আমাদের যে আমাদের মনে করো তুমি মোটরসাইকেলে করে যাচ্ছ, তোমার কথা বলা দরকার নেই, মনে করো বল্টু মোটরসাইকেলে করে যাচ্ছে, হঠাৎ করে ধাক্কা খেয়ে এসে রাস্তার পাশে মোটরসাইকেল থেকে পড়ে গেল, তার মাথায় খুবই আঘাত লাগলো। এই সকল বেশিরভাগ ক্ষেত্রে রক্ত জমে হলো এই এপিডুরাল স্পেসে, অনেকের সাবডুরাল স্পেসেও রক্ত জমে যেতে পারে। আমরা একটা সিটি স্ক্যান করলেই দেখতে পাবো যে রক্তটা এই কোন জায়গায় জমে আছে। সাধারণত খুব কমনলি এই এপিডুরাল এবং সাবডুরাল স্পেসে কিন্তু রক্ত জমে। সো যারা ক্লাস করছো তারা কিন্তু মোটামুটি ডাক্তার হওয়ার কাছাকাছি চলে যাচ্ছ। সো তাহলে তাকায় দেখো, তাহলে ডুরা ম্যাটারের বাইরের স্তরটাকে কি বলা হয়, বলা হয় এপিডুরাল স্পেস। আর ডুরা ম্যাটারের ভেতরের স্তরটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সাবডুরাল স্পেস। কথাটা কি পরিষ্কার? ওকে, ছবির মধ্যে তাকায় দেখো, এইটুকু হলো ডুরা ম্যাটার। ডুরা ম্যাটারটা কি কালার দেওয়া আছে দেখো, দেখো এই যে কিরকম দেওয়া, হ্যাঁ। কিন্তু তার উপরের দিকে নিচের দিকে দেখো একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটার নাম দেওয়া হয়েছে সাবডুরাল স্পেস। আর এপিডুরাল স্পেস বলে আসলে তেমন কোনো স্পেস নাই। কোনো কারণে যদি রক্ত জমাট বাঁধে তাহলে সেখানে স্পেস তৈরি হয়, এটা একটা মজার বিষয়। তার অর্থ হলো ওই জায়গায় আসলে তেমন কোনো স্পেস নাই, কিন্তু কোনো কারণে যদি রক্ত জমা হয় সেই জায়গায় নতুন করে ওই জায়গাটা স্পেসটা তৈরি হয়, সাধারণভাবে সেই জায়গায় কোনো স্পেস থাকে না। ঠিক আছে, তাহলে বল্টু মাথায় ব্যথা পেলো, ব্যথা পেলে তার রক্ত এই জায়গাগুলোতে কিন্তু জমতে থাকে, আমরা কিন্তু জেনে গেলাম। আর দেখো এই যে করটির হাড়, আমাদের যে মাথার হাড়, এই হাড়ের সাথে লাগানো থাকে কে, এই হাড়ের সাথে কিন্তু ডুরামেটা লাগানো থাকবে। এটা পড়ার জন্য তো ভাই পণ্ডিত হওয়ার দরকার নেই, পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটা করটির হাড়ের সাথে লাগানো থাকে, এটা বোঝার জন্য কি পণ্ডিত হওয়ার দরকার আছে? কারণ সবার বাইরে তো হাড়, হাড়ের ভেতরে তারপর তো ডুরা ম্যাটার, তারপর অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে পায়া ম্যাটার, তারপরে মস্তিষ্ক, এই যে তারপরে পায়া ম্যাটার, তারপরে মস্তিষ্ক। তাহলে হাড়ের সাথে লাগানো থাকে কে, ডুরা ম্যাটার। আর মস্তিষ্কের সাথে লেপ্টে থাকে কে, পায়া ম্যাটার। মস্তিষ্কের সাথে কি থাকে, এটা মস্তিষ্কের সাথে দেখো ঘনিষ্ঠভাবে লেগে থাকে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কোনটা মস্তিষ্কের সাথে, কোনটার সাথে মস্তিষ্কের সম্পর্ক সবচেয়ে ভালো, পায়া ম্যাটার।
মস্তিষ্কের সাথে সবচেয়ে দূরে সম্পর্ক কার? ডুরা ম্যাটার। আর মাঝে কে থাকে? মাঝে হলো অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের দিকে তাকায় দেখো। অ্যারাকনয়েড ম্যাটারটা দেখতে কেমন দেখো তো। ছবিগুলো একটু বেশি দাগ টাগ দিয়ে ফেলছি আমি, কিন্তু তুমি যদি একটু তাকায় দেখো অ্যারাকনয়েড ম্যাটারে দেখো তো, মনে হচ্ছে যেন মরুভূমিতে খরা এসেছে। মরুভূমিতে তো না, সমতল ভূমিতে খরা, জায়গায় জায়গায় দেখো যে কালো দাগ, এই কালো দাগ গুলাকে বলা হয় সিস্টার্নি। পরীক্ষায় প্রশ্ন আসবে সিস্টার্নি থাকে কার? উত্তর হবে এই যে অ্যারাকনয়েড ম্যাটারের যে স্পেসটা, অ্যারাকনয়েড ম্যাটারের নিচের যে জায়গাটা সেটাকে বলে সাব অ্যারাকনয়েড স্পেস। অ্যারাকনয়েডের নিচে এই জায়গায় থাকে কি? সিস্টার্নি। খুবই গুরুত্বপূর্ণ। এই সিস্টার্নি জিনিসটা কি ভাইয়া? এই সিস্টার্নি জিনিসটা আর কিছুই না, এই অ্যারাকনয়েড ম্যাটারটা এমন ভাবে সজ্জিত থাকে, জায়গায় জায়গায় ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সিস্টার্নি। এবং এই সিস্টার্নি গুলার মধ্যেই আমাদের ব্রেইনে যত রক্তনালী যায়, সেই রক্তনালিকাগুলা কিন্তু এই জায়গাতেই থাকে। তাহলে এখানে অনেক কিছু পড়ালাম, তোমরা মোটামুটি পাগল হয়ে যেতে পারো। আমি একটু সহজ করে দিচ্ছি, পরীক্ষার জন্য কি কি পড়বো আমরা। ডুরা ম্যাটার, এখান থেকে তিনটা কথা মনে রাখতে হবে। প্রত্যেকটার জন্য তিনটা কথা শিখাই দিচ্ছি। একটা হলো সবার বাইরে, 2 নম্বর কথা হলো কার সাথে লাগানো থাকে? হাড়ের সাথে লাগানো থাকে। আর স্পেস গুলার নাম পড়তে হবে, স্পেস। দ্যাটস ইট, হয়ে গেল। এইবার তুমি পড়বা হলো অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড ম্যাটার। এখান থেকে খাতার মধ্যে লিখে নিবা যা পড়াচ্ছি। এইখান থেকে তিনটা কথা পড়বা। একটা হলো সাব অ্যারাকনয়েড স্পেস নামটা, এখান থেকে পড়বা সিস্টার্নি। সিস্টার্নি কোথায় থাকে? মনে রাখতে হবে রক্তনালী কোথায় থাকে, এটাই পরীক্ষায় আসবে। ব্রেনের যে রক্তনালী, এইটা কোথায় থাকে? ব্রেনের রক্তনালী থাকে হলো আমাদের কিন্তু এই অ্যারাকনয়েড ম্যাটারে। ভাইয়া, আমাদের ব্রেনে যে রক্ত যাচ্ছে, তুমি যে বেঁচে আছো, এই অ্যারাকনয়েড ম্যাটার দিয়ে রক্তনালীগুলো ব্রেনের মধ্যে আলটিমেটলি প্রবেশ করে। আর পায়া ম্যাটার হলো একটা পাতলা পর্দা, সবচেয়ে পাতলা। 1 নম্বর কথা, এটা হলো সবচেয়ে পাতলা। 2 নম্বর কথা, অ্যারাকনয়েড ম্যাটারে গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা মস্তিষ্কের সাথে লাগানো থাকে। 3 নম্বর কথা, এটা সবচেয়ে ভেতরে থাকে। সো দ্যাটস ইট। সো এই হল ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়ামেটার সম্পর্কে এই কথাগুলো তোমাকে জানতে হবে। বিউটিফুল। ঠিক আছে, আজকের পরীক্ষা, কালকে থেকে পরীক্ষা। সো এই তথ্যগুলা তোমাদের জানা উচিত। পরীক্ষায় কিন্তু আবারও বলছি যে রক্তনালিকা কোথায় থাকে এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, এই মেনিনজেস, এই সবাই মিলে কি কাজ করে? দেখো, এই মেনিনজেসের কাজ হলো আমাদের মস্তিষ্কটাকে আঘাত থেকে রক্ষা করা। খেয়াল করো, বল্টু যে পড়ে গেল, বল্টুর কিন্তু রক্তটা জমা হলো কোথায়? মেনিনজেসের বাইরে, মেনিনজেসের ভেতরে। ব্রেনে কিন্তু সরাসরি আঘাতটা আমাদের মেনিনজেস অনেকাংশে ঠেকিয়ে দেয়, যাতে তোমার ব্রেনে রক্ত না জমে যায়। ব্রেনে রক্ত জমলে মোটামুটি তোমার 12টা বেজে যাবে, এটুকু নিশ্চিত। ঠিক আছে? আবার ওই যে দেখো বললাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ সরবরাহ করে, কারণ ওখানে রক্তনালিকাগুলো থাকে। তারপর এইখান থেকেই দেখো, খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এইগুলা তো তোমরা আজকে প্রথম পড়ছো কিনা জানি না। ব্রেনে আমাদের একটা ফ্লুইড থাকে যেটার নাম সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। ব্রেনে আমাদের একটা তরল থাকে, এই তরলটা ক্ষরণ করে কে? এই তরলটা ক্ষরণ করে মেনিনজেস। ভাইয়া, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে কে? উত্তর হলো মেনিনজেস। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড জিনিসটা কি? এইটা হলো আমাদের মাথার ভেতরে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোতে একটা তরল পদার্থ থাকে, যেই তরল পদার্থটাকে বলা হয় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এবং আমি তোমাদেরকে বলছি, এই চ্যাপ্টার যদি পরীক্ষায় থাকে, তাহলে এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থেকে পরীক্ষায় গ্যারান্টিড প্রশ্ন আসবে। এই যে দেখো, এই তরল পূর্ণ গহ্বর, এই তরলটার নাম হলো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। পরীক্ষায় 2 পেজ পরে গেলেই তুমি পেয়ে যাবা। এই যে দেখো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সবাই একটু বই উল্টাইলে পাবা, যাদের বই পুরাতন তাদের বই হয়তো বা পুরাপুরি দেওয়া নাই। কিন্তু ভাইয়েরা আমার, পুরাপুরি দেওয়া নাই সবই বুঝলাম, কিন্তু এইটা কিন্তু আলিম স্যারের বই অনেক আগে থেকেই আছে। এবং এই জিনিস না পড়ে এই পর্যন্ত কেউ মেডিকেলে চান্স পায় নাই। পরীক্ষার জন্য 10 স্টার ইম্পর্টেন্ট। এখন সেটা কিন্তু গাজী আজমল স্যারের বইও যুক্ত করা হয়েছে। এই টপিকটা আমি যে এখন পড়াবো, তোমরা আমার সাথে এখনই পড়ে বস হয়ে যাবা, এখনই পড়তে হবে। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কি? আমাদের ব্রেনের ভিতরে তরল। চলো শুরু করা যাক, চলো পড়াচ্ছি। এটা ভয়ের কোনো কারণ নাই। তাকায় দেখো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো মানে কি? মস্তিষ্ক। স্পাইন মানে সুষুম্না কাণ্ড।
আর ফ্লুইড মানে তরল, তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের তরলকেই বলা হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, যার আরেকটা নাম মস্তিষ্ক মেরুরস। যদি পরীক্ষায় এই চ্যাপ্টার থাকে, আমি 10 স্টার দিছি, এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেখো, মস্তিষ্ক মেরুরস খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার তথ্য যেটা জানতে হবে, কতটুকু এর পরিমাণ? 140 থেকে 150 মিলিলিটার। ভাইয়া, একটা 1 লিটারের পেপসি আনলে তার 10 ভাগের 2 ভাগ ভর্তি হবে, ঠিক আছে? 140 থেকে 150 মিলিলিটার, না মানটা মুখস্থ করতে হবে। খেয়াল করো, যদিও 140 থেকে 150, কিন্তু প্রতিদিন তৈরি হয় কতটুকু? হাফ লিটার, 500 মিলি, ঠিক আছে? হাফ লিটার তৈরি হয়। তাহলে ভাইয়া যায় কোথায় বাকিটা? এটা সর্বদা পরিবর্তনশীল, এইটা সর্বদাই ক্ষরিত হয় এবং শোষিত হয়। কোথায় শোষিত হয়? রক্তে শোষিত হয়। তার মানে 350 কিন্তু শোষণ হয়ে যায়, 500 তৈরি হয়, 350 আবার রক্তে ফিরে আসে। তাহলে সবসময় থাকে কতটুকু? 150। তৈরি হয় কতটুকু? 500। প্রতি মুহূর্তে কি হয়? শোষণ হয়ে যায়। এটা তৈরি হয় কোথা থেকে? আমাদের মূলত প্লাজমা, রক্তের প্লাজমা থেকে। তাকায় দেখো, মূলত প্লাজমা থেকেই, প্লাজমার সকল উপাদানই এটাতে বিদ্যমান থাকে। যদিও এটা প্লাজমা থেকে তৈরি হয় এই কথাটা আসলে ভুল, তবে এটা অনেকটা রক্তের প্লাজমার মতোই, প্লাজমার সকল উপাদান এর মধ্যে বিদ্যমান থাকে। এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তাকায় দেখো, এইটার মৃদু ক্ষারধর্মী। আমরা জানি 7-এর পিএইচ 7-এর কম হলে সেটাকে আমরা বলি অ্যাসিড, আর 7-এর বেশি হলে সেটাকে বলি ক্ষার। তাহলে এটা দেখো মৃদু ক্ষারধর্মী। আপেক্ষিক গুরুত্ব কত? পানির চেয়ে ঘন। তাহলে তুমি যদি পানির সাথে এটাকে মেশাও, এটা কিন্তু পানির চেয়ে ঘন। সো এই যে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং এটা দেখো পানির মতোই স্বচ্ছ, কিন্তু সাধারণ পানিতে কিন্তু তুমি লিম্ফোসাইট পাবা না, এখানে কিন্তু কিছু লিম্ফোসাইট পাবা। তাহলে দেখো, কয়েকটা কথা আমি বললাম। এই বক্সটা যারা ক্লাস করছো, তোমাদের যে ব্রেন, সেই ব্রেনের কাছে এটা কিছুই না। তোমরা এটা 2 বার পড়লে বাকি জীবনের জন্য তোমার এটা পড়া হয়ে যাবে। গেল কোথায়? তোমরা 2 বার পড়লেই এই জিনিস তোমার বাকি জীবনের জন্য পড়া হয়ে যাবে, এতটা গুরুত্বপূর্ণ। পুরো টপিকটা 10 স্টার ইম্পর্টেন্ট। তাহলে প্রতিদিন তৈরি হয় কতটুকু? 500। কতটুকু শেষ পর্যন্ত থাকে? 150। এরপরে প্রশ্ন হবে কে তৈরি করে? একটু আগেই পড়ালাম, কে তৈরি করে? তৈরি করে আমাদের প্রিয় মেনিনজেস। তাকায় দেখো, মেনিনজেস তৈরি করে। মেনিনজেস ছাড়াও আমাদের দেখো সেরেব্রাল হেমিস্ফিয়ারের প্রাচীর, এই যে প্রাচীর থেকে মূলত এটা তৈরি হয়। সো কোথায় থেকে তৈরি হয়? প্রাচীর থেকে তৈরি হয়। সো এই প্রাচীরের মধ্যে কিছু বিষয় থাকে, কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো থেকে মূলত তৈরি হয়। সো আমরা সেটা এখন আর পড়বো না, কিন্তু তোমার প্রাচীরের মধ্যে কিছু কোষ থাকে, যেই কোষগুলো এই ফ্লুইডটা তৈরি করে। তাহলে এই ফ্লুইডটা তৈরি হলো, ভাইয়া এই ফ্লুইডটা থাকে কোথায়? ভাইয়া ফ্লুইড তো বানায় ফেললেন, ব্রেনের মধ্যে আবার তরল কোথায় থাকে? একটা হলো সাব অ্যারাকোনিড স্পেস, সিস্টার্নিগুলার মধ্যে, ঠিক আছে। আরেকটা হলো মস্তিষ্কের ভেতরে কি থাকে? ভেন্ট্রিকল। দেখি সবাই কমেন্ট করো তো, মানুষের, সবাই বলো তো, মানুষের হার্টে কয়টা ভেন্ট্রিকল থাকে? 187 জন ক্লাস করছো, কয়টা ভেন্ট্রিকল মানুষের হার্টে, কয়টা ভেন্ট্রিকল থাকে? সাদমান সাকিব সামাদ বলছে 4টা, আজগর আলী বলছে 5টা। বাপরে বাপ, কি বলতেছে এগুলা? সবাই কমেন্ট করো যারা ক্লাস করছো, ওয়াও ফ্যান্টাস্টিক। যারা যারা ঠিক বলবে তাদের জন্য আমার দোয়া বেশি, তারা বেশি ভালো মতো চান্স পাবে। যারা ঠিক বলবে না, এদের জন্য দোয়া কম। ওরে বাবা, আরিয়ানা ডিউ কি বলতেছে? আমাদের মানুষের হার্টে কয়টা ভেন্ট্রিকল থাকে? ভেন্ট্রিকল থাকে 2টা। আমাদের প্রকোষ্ঠ 4টা, কিন্তু 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল। ভাইয়া ভেন্ট্রিকল তো 2টা, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। ভাইয়া ভেন্ট্রিকল কিন্তু 2টা, ভেন্ট্রিকল কিন্তু 4টা না। ভেন্ট্রিকল কিন্তু আসলে 2টা। এইটা একটা গুরুত্বপূর্ণ। হার্টের তুলনায় কিন্তু মস্তিষ্কের ভেন্ট্রিকল বেশি। ভেন্ট্রিকল মানে কি? ভেন্ট্রিকল মানে কিছুই না,
ভেন্ট্রিকল মানে হলো ফাঁকা জায়গা, একটা থলে। তো মস্তিষ্কে কয়টা ভেন্ট্রিকল? মস্তিষ্কে 4টা ভেন্ট্রিকল। এই তথ্য জানতে হবে। জামাতুন আলম সবাই কমেন্ট করছে, সবাই পারছে, ভেরি গুড। তাহলে এই তথ্যটা জেনে নাও। এই দিক দিয়ে কিন্তু হার্টের তুলনায় মস্তিষ্ক এগিয়ে আছে। এই দিক দিয়ে হার্টের তুলনায় মস্তিষ্ক পুরোপুরি এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের ভেন্ট্রিকল 4টা। এই ভেন্ট্রিকল গুলার মধ্যেই কিন্তু আমাদের এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, যেটাকে সংক্ষেপে বলে সিএসএফ, সেই সিএসএফটা থাকে। এবং আমাদের যে সুষুম্না কাণ্ড, সেই সুষুম্না কাণ্ডের ভেতরে মাঝ বরাবর একটা নালী থাকে, এটাকে বলে সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। এই জায়গাতেও সিএসএফটা থাকে। এই সিএসএফটা পুরো অনেক কাজ করে, অনেক জায়গায় সাহায্য করে। ঠিক আছে, ফাইন, সবাই পারছো, ভেরি গুড। সবাই সুন্দর কমেন্ট করছো। তাহলে ব্রেনের ভেন্ট্রিকল কয়টা? কেউ যদি কখনো প্রশ্ন করে আকাশ থেকে পড়বা না। ব্রেনের ভেন্ট্রিকল কয়টা? 4, 4টা। ব্রেনের 4টা ভেন্ট্রিকলের মধ্যে কি থাকে? এটা কি দ্বারা পূর্ণ? তরল দ্বারা পূর্ণ। কি জাতীয় তরল? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটাকে অম্লীয় না ক্ষারীয়? উত্তর হবে ক্ষারীয়। পানির চেয়ে হালকা না ভারী? একটু ভারী। ঠিক আছে, এটার মধ্যে একটা মাত্র কোষ থাকে। কি সেই কোষ? সেই কোষের নাম লিম্ফোসাইট। আশা করি সবাই পারবা। ঠিক আছে, এবং দেখো তো এই সিএসএফ আছে বলেই কিন্তু আমাদের মস্তিষ্কটা ভেসে থাকে। এবং এটা কিন্তু আমাদের মস্তিষ্কের ওজন কিন্তু 1.5 কেজি, কিন্তু এই পানি থাকে বলে তুমি কিন্তু পুরো 1.5 কেজি অনুভব করো না, তুমি কিন্তু মাত্র 50 গ্রাম অনুভব করো। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আর বাকি কাজগুলো একবার রিডিং পড়বা। এটা একটা রিডিং পড়তে পারো, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে এই বক্স থেকেই প্রশ্ন আসবে। এখন আমি তোমাদেরকে যে বললাম মস্তিষ্কের ভিতরে 4টা ফাঁকা জায়গা, চলো ফাঁকা জায়গাগুলো দেখি। এই মস্তিষ্কটা কিন্তু সামনাসামনি ছবি তোলা হয়েছে, সামনাসামনি। মনে করো আমি তোমাদের দিকে যে তাকিয়ে আছি, আমার মাঝ বরাবর কেটে ফেলা হলো, আমাকে এইভাবে কেটে ফেললো, কেটে সামনের অংশটুকু বাদ দিল। এটা হলো মস্তিষ্কের সামনে থেকে ছবি। মস্তিষ্কটাকে কাটার পরে, একদম স্লাইস করার পরে সামনে থেকে ছবি তোলা হয়েছে। তো সামনে থেকে ছবি তুলে দেখা যাচ্ছে এই জায়গায় একটা ভেন্ট্রিকল, দেখো ফাঁকা জায়গা। ঠিক আছে, ছবির দিকে দেখো, এখানে যে গোলাপি কালার করে দেওয়া আছে, এখানে দেখো গোলাপি কালার করে দেওয়া, সবাই ছবির দিকে তাকায় দেখো। এই হলো 2টা ভেন্ট্রিকল, আমি এখানে এঁকে দিচ্ছি। এই হলো 2টা, এগুলোকে বলে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই ল্যাটারাল ভেন্ট্রিকল গুলো যেই জায়গায় যুক্ত হয়েছে তার নাম হলো থার্ড ভেন্ট্রিকল। ভাইয়েরা আমার দেখো, এটা কিন্তু আরেকটা ভেন্ট্রিকল। এটা আমি অন্য কালার দিয়ে আঁকছি যাতে বোঝা যায়। তাহলে উপরের গুলা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, এইখানে হলো থার্ড ভেন্ট্রিকল, আর এই জায়গায় যে উঁচু জায়গাটা সেটা হলো ফোর্থ ভেন্ট্রিকল। আমি 4টা কালার ব্যবহার করছি, 3টা কালার ব্যবহার করছি 4টা ভেন্ট্রিকল দেখানোর জন্য। সো ভাইয়েরা আমার, এই জায়গায় তুমি দেখতে পারো, এই জায়গায় যে ফোলা জায়গাটা, এই জায়গার যে ফোলা জায়গাটা, এই ফোলা জায়গাটাকে বলা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এই ফোলা জায়গাটাকে বলা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। সো দ্যাটস ইট। এবং এদের মধ্যে সবাই একটু খেয়াল করো, ল্যাটারাল ভেন্ট্রিকল আর থার্ড ভেন্ট্রিকল যুক্ত হচ্ছে এই জায়গা দিয়ে, আর থার্ড আর ফোর যুক্ত হচ্ছে এই জায়গা দিয়ে। এই জায়গাটা আমি লাল করে দিই। এই যে থার্ড আর ফোর যুক্ত হয় ভাইরা আমার, দেখো থার্ডটা কিন্তু আকাশী আর ফোর্থটা কিন্তু নীল। এই থার্ড আর ফোর্থ যে যুক্ত হয়, এই থার্ড আর ফোর্থকে যে লাল কালারটা যুক্ত করে, সেটার নাম হলো, একটা নাম আছে, সেটার নাম হলো সেরেব্রাল একুইডাক্ট। এইটা বুঝতে পারলে কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চা পড়া হয়ে যাবে। দেখো, দেখো, সেরেব্রাল একুইডাক্ট। আর এইখানে উপরের 2টা ভেন্ট্রিকল, প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল, যাদের অপর নাম ল্যাটারাল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল, তার সাথে তৃতীয় ভেন্ট্রিকল যুক্ত হয় 2টা ছিদ্রের মাধ্যমে। ছিদ্রগুলো এই জায়গায় থাকে, তোমরা এটা দেখতে পাচ্ছ না। ওই ছিদ্রগুলোকে বলা হয় ফোরামেন অফ মনরো। সো আমি তোমাদেরকে সহজ করে এঁকে দিচ্ছি, সবাই খাতার মধ্যে বাকি জীবনে সহজ করে এঁকে নিবা। দেখো আমি তোমাদেরকে এখন কি পড়াচ্ছি, মস্তিষ্কের ভেন্ট্রিকল। আমার পরে যে 2 মিনিট লাগবে, 2 মিনিট পরে এই জিনিস আমি আর পড়াবো না। এই 2 মিনিট পরে কিন্তু তুমি এই জিনিস পারতে হবে তোমাকে। আমাদের মস্তিষ্কে মোট 4টা ভেন্ট্রিকল। কয়টা? 4টা। 1, 2, 3, 4। তো দেখো কি সুন্দর। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো ছবিটা কিভাবে আঁকবা, এইভাবে যাতে একটা মানুষের মুখ, তুমি চাইলে 4 নাম্বারটাকে হাসি হাসি করে দিতে পারো। তো এই হলো আমাদের 4টা ভেন্ট্রিকল। এখন এই 4টা ভেন্ট্রিকলকে আমাদেরকে কানেক্ট করতে হবে। দেখো তো, আমরা এই 2টার নাম দিলাম 1, 2, 3, 4।
এখন ভাইয়া এই 1 2 3 4 এর মধ্যে আমাদেরকে কানেকশন তৈরি করতে হবে। এক একের সাথে 3 এর কানেকশন, 2 এর সাথেও 3 এর কানেকশন, একের সাথে কিন্তু 2 এর কানেকশন নাই। এই যে কানেকশনটা, এই কানেকশনটা দুই পাশেই যে নাম, এই ছিদ্রটার নাম হলো ফোরামেন। ফোরামেন মানেই ছিদ্র। অব মনরো। মনরো কিন্তু খুব বিখ্যাত একটা নাম, একজন বিখ্যাত নায়িকা ছিল হলিউডের, মেরিলিন মনরো। সো এই নামটা যখনই আমি পড়ি আমার খুবই ভালো লাগে। এগুলো, এটাকে বলা হয় ফোরামেন অফ মনরো। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ফোরামেন অফ মনরো কোথায় থাকে, আমার ছোট ভাই এবং বোনেরা, আমার ছোট ভাই এবং বোনেরা উত্তর করবে ফোরামেন অফ মনরো থাকে হলো 1 এবং 3 এর মধ্যে, 2 এবং 3 এর মধ্যে। আর তোমাকে যদি প্রশ্ন করি ভাইয়া এই যে নাক আর মুখকে যুক্ত করছে কে, এই নাক আর মুখকে তুমি একটা সুন্দর করে দাও এই জায়গায়, এইটাকে আমরা বলবো হলো সেরেব্রাল, এইটাকে আমি বলবো হলো সেরেব্রাল একুইডাক্ট, এটাকে আমি বলবো হলো সেরেব্রাল একুইডাক্ট। দ্যাটস দ্য বিউটিফুল থিং। তাহলে 3 আর 4 কে যুক্ত করলো কে, সেরেব্রাল একুইডাক্ট। ইয়েস, তাকি আহমেদ অসাধারণ ভাবে আঁকছে। ওর কিন্তু অলরেডি প্রত্যুৎ পণ্যমতি। ভাইয়া ভেন্ট্রিকল গুলো মনে রাখে লাভ নাই, মনে রাখতে হবে এই দুইটা নাম, একটা হলো মনরো, আরেকটা হলো সেরেব্রাল একুইডাক্ট। ভাইয়েরা আমার এই জিনিস মনে রাখতে হবে। সো যারা ক্লাসে আসে নাই তাদের এই ক্লাসটা আমি গ্রুপে আজকে শেয়ার করি নাই। ক্লাস শেয়ার করে দিচ্ছি আমি। এই ক্লাস পোলাপান, অনেক পোলাপান তো ক্লাসে জয়েন করতে পারে নাই, অনেকে জানেও না যে কখন ক্লাস হচ্ছে। এরকম কিছু বোকা বাচ্চা কাচ্চা এখনো আছে দুনিয়ার বুকে যারা জানে না যে কখন ক্লাস হয়। কিছু বোকা বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য ক্লাসটা শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ওয়েট করো, আমি গ্রুপে শেয়ার করে দিই। এখানে যে দুইজনও যদি ক্লাসটা পরবর্তীতে দেখে, ওর কিন্তু আসলে প্রচন্ড কাজে লাগার কথা। মানে অন্ততপক্ষে যা পড়াচ্ছে এই জিনিস একা একা পড়ে এই জিনিস হয়ে যাবে। হতে পারে, বেশিরভাগ বাচ্চার যে হয় না সেটা আমি জানি, কিছু কিছু বাচ্চার হতেই পারে, কিন্তু সব বাচ্চা এগুলো একা একা পড়ে ফেলবে এইটুকু সময়ে, আহ, এটা আশা করা খুবই কঠিন। সো আমরা ক্লাসটা শেয়ার করে দিলাম। ফাইন। সো তাহলে আমরা কি শিখলাম, আমরা কিন্তু আশা করি ভেন্ট্রিকল থেকে আর কারো কোনো সমস্যা হবে না। কার সাথে কার কানেকশন ইনশাল্লাহ পারা যাবে। তাহলে মোট ভেন্ট্রিকল কয়টা পারা যাবে, 3 এবং 4 কে যুক্ত করে পারা যাবে, দেখো সেরেব্রাল একুইডাক্ট এটা যুক্ত করে। এই জায়গাটা কিন্তু পুরোপুরি পড়াই দিলাম, আর না পারার কোনো কারণ নাই ইনশাল্লাহ। এই তরল এই জায়গাগুলোতে কি থাকে, এই জায়গাগুলোতে থাকে হলো আমাদের প্রিয় সিএসএফ, এই জায়গাগুলোতে থাকে হলো আমাদের প্রিয় সিএসএফ। ঠিক আছে। জামাতুন বলেছে খুব তাড়াতাড়ি এইচএসসি 23-এর ব্যাচ শুরু করেন, ওর আর তর সইছে না। কেন ওর তর সইছে না আমি জানি না। জামাতুন তার আগে আমাদেরকে একটু প্রচার প্রচারণা চালাতে হবে। স্টুডেন্ট কিন্তু এখন ডিএমসি ডিমার্সে বেশি বাচ্চা কাছে জানে না। কি তোমরা একটু পরামর্শ দিও যে আমরা কি করতে পারি আর একটু মানুষের কাছে পৌঁছানোর জন্য। তারপরে 1 সপ্তাহ তো লাগবেই শুরু করতে আমাদের। সো এই পর্যন্ত যা পড়ালাম আশা করি তোমরা অলরেডি এইগুলো যা পড়িয়েছি বুঝতে পেরেছো। এইবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লাইন, মেনিনজাসে যদি কোনো প্রদাহ হয়, প্রদাহ মানে ইনফেকশন, সেটাকে আমরা বলি মেনিনজাইটিস। যদিও প্রদাহ মানে ইনফ্লামেশন, তারপরও আমরা ধরে নেই যে একটা জীবাণু সেখানে আক্রমণ করেছে, সেই আক্রমণ করা জীবাণুটাকে আমরা, জীবাণু আক্রমণ হওয়ার পর সেটাকে আমরা বলবো মেনিনজাইটিস। কোথাও যদি টিস কথাটা পাও, টিস মানেই মনে রাখবে যে ওই জায়গায় একটা জীবাণুর একটা আক্রমণ আছে। যেমন এখানে একটা ব্যাকটেরিয়ার নামই আছে দেখো, ওর কাজই হলো মেনিনজেসে আক্রমণ করা, নেইশেরিয়া মেনিনজাইটিস। পরীক্ষায় কিন্তু এই লাইনটা আসবে, কোন ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি মেনিনজেসে আক্রমণ করে, নেইশেরিয়া ব্যাকটেরিয়া। নামটা ভুল করার দরকার নাই, উচ্চারণটা শুনে নাও, নেইশেরিয়া, নেইশেরিয়া। আমরা এটা এভাবেও বলতে পারি, সেই যে রিয়া মেয়েটা ছিল, ওই রিয়া মেয়েটা কিন্তু এখন আর নেই। সো এটা উচ্চারণটা হলো এরকম, নেইশেরিয়া, নেইশেরিয়া মেনিনজাইটিস। নেইশেরিয়া মেনিনজাইটিস বানানটাও শিখে রাখবা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কারা বেশি, কোন জীবাণুটা বেশি আক্রমণ করে, ইনশাল্লাহ পারে পেরে যাবা। আইটিস মানে ইনফ্লামেশন। ঠিক আছে, ডায়মন্ডের মতো কিছু শিখলাম ভাইয়া। ইনশাল্লাহ অনেক কিছু তোমরা শিখলা আজকের ক্লাসে। আসল পড়া তো কেবল ঢুকলাম, এতক্ষণ যা পড়েছি সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তোমরা যদি বলো
এই টপিক থেকে যা পড়াইছি তা থেকে পরীক্ষা ভাইয়া প্রশ্ন আসবেই। এতক্ষণ যা পড়াইছি এটা হলো ফরজে আইন টপিক, ফরজে আইন, এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবেই। এতক্ষণ যা পড়াইছি আছে এই টপিক, এই চ্যাপ্টারটা আসলে এত ইম্পর্টেন্ট কি যে বলবো, মানে এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে কেন দিল না আমি জানি না। এই চ্যাপ্টারটাকে আমি খুবই মিস করেছি। এই চ্যাপ্টারটা না পড়লে বায়োলজি পড়াই হয় নাই। কোনো স্টুডেন্ট এই চ্যাপ্টার পারে না তার মানে সে বায়োলজি যে কিছুই বোঝে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা আগামী 20 মিনিট মস্তিষ্ক নিয়ে পড়ালেখা করব। সবাই আমার সাথে মস্তিষ্কে মনোযোগ দাও। দেখেন, মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত। সামনে থাকে একটা অগ্র, মাঝে মধ্য, শেষে পশ্চাৎ। অগ্র মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঝাড়া মুখস্থ না, বারবার পড়তে পড়তে আইডিয়া হয়ে যাবে, শুরুতেই নামগুলো মুখস্থ করতে হবে। পশ্চাৎ মস্তিষ্কের নাম কি দেখো: সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। ভাইরা আমার, এই জিনিস পরীক্ষায় যে আসবে গ্যারান্টি লিখে দিচ্ছি, ঝাড়া মুখস্থ করতে হবে, ঝাড়া ঝাড়া ঝাড়া। একজন বলেছে ভাবিকে চা নিয়ে আসতে বলেন। না, এই কথা আমি আপাতত বলতে পারছি না। ঠিক আছে, ভাইয়া যেটা পড়াচ্ছে সেটা কোন এডিশনের সেটা ভাই লাস্ট মাসে যে বাইর হয়েছে। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা অনেক সুন্দর হইতাছে, থ্যাংক ইউ সো মাচ। রংটা বদলান ভাইয়া, ও বলেছে। আচ্ছা ঠিক আছে, সো নামগুলা সবার আগে ভাইয়া পড়তে হবে। ফরজে আইন: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। মধ্য মস্তিষ্কে আসবো সবার পরে। কেন সবার পরে আসছে? কারণ ভাইয়া ভয় লাগে নামগুলা বলতে। সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল একুইডাক্ট। এই নামটার সাথে অলরেডি তুমি পরিচিত। দেখি সবাই বলো তো, সেরেব্রাল একুইডাক্ট মস্তিষ্কের কোন কোন ভেন্ট্রিকলকে যুক্ত করে? 1-2, 2-3, 3-4 নাকি 1-4? জাহিদুল ইসলাম রিয়াদ বলেছে ভাইয়া ইন্ডিয়াতেও বাংলাদেশের মতো বোর্ড এক্সাম শর্ট সিলেবাসে হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছিল যে ভর্তি পরীক্ষাও শর্ট সিলেবাসে হবে, কিন্তু দিন শেষে ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হয়েছে। এখন দেখি ভাইয়া বাংলাদেশে কি হয়। ওটা তো হইলেই দেখতে পারবা, হওয়ার আগে তো তুমি আর দেখতে পাচ্ছ না। ওয়াও, তাসনুমা বেরিন, এশা, তাসমিয়া, জ্যোতি, মোস্তাফিজুর, সবাই, মিমি, সবাই বলতে পারছে। মৌ, রিয়াদ, সালমা, তাহসিন, ওয়াও, সাদিয়া, সবাই কিন্তু খুব ভালো বলতে পারছো তোমরা যে এইটা সেরেব্রাল একুইডাক্ট। এটা যুক্ত করে কাকে? এটা যুক্ত করে 3 এবং 4 কে। এবং এই সেরেব্রাল একুইডাক্টটা কোন জায়গায় থাকে? ভাইয়া এটা মধ্য মস্তিষ্কে থাকে। ভাইয়া মধ্য মস্তিষ্কের কি থাকে? বড় বড় নাম: পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা। যদি মনে রাখতে না পারো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি ভাইয়া সেরে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের নামগুলো জানো, তাহলে তো বুঝতেই পারছো অপশনে বাকি যেই নামটা আছে সেটা নিশ্চয়ই মধ্য মস্তিষ্কের অংশ। বা কঠিন নাম দেখলেই তুমি মধ্য মস্তিষ্কের নাম দাগাই দিবা, কোনো সূত্রের দরকার নাই। কঠিন নাম মানেই মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, সো দ্যাট শুড বি দ্য থিং। সো তাহলে আমরা মস্তিষ্ক সম্পর্কে পুরোপুরি আইডিয়া কিন্তু পেয়ে গেলাম ইনশাল্লাহ। আমরা তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই। অগ্র মস্তিষ্ক, অপর নামটা পরীক্ষায় আসবে, এগুলোতে আমি 5 স্টার দিয়ে দিলাম। 5 স্টার মানে 5 স্টার। অগ্র মস্তিষ্ক মানে প্রোজেনসেফালন, মধ্য মস্তিষ্ক মানে মেজেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক মানে রম্বেনসেফালন। দেখো, এই নামটা যে পারবে না, এই নামটা যে পারবে সে কিন্তু গুড থেকে বেটার হয়ে যাবে। প্রোজেন, মেসেন এবং রম্বেন, এই নামটা যারা পারে তারা বেটার স্টুডেন্ট, নট শুধুমাত্র গুড স্টুডেন্ট না। এবার অগ্র মস্তিষ্ক কি কি অংশ আছে আমরা আগে থেকেই জানি। সেরেব্রাম আমরা অলরেডি জানি, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ভাইরা আমার, এক গাজী আজমল স্যার এক লোভ নিয়ে যেই কয়েকবার পোল্টি মারছেন, মানে আমি আর কি বলবো। মাঝে মাঝে স্যারের মাথায় এই যে সেরেব্রামের একটা লোব যুক্ত হয়,
আবার মাঝে মাঝে সেই লোভটা চলে যায়। আমরা এখন সেটা নিয়েই পড়ালেখা করব। সো এখানে তুমি তাকায় দেখো, অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটার নাম হলো, অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটার নাম হলো সেরেব্রাল হেমিস্ফেয়ার, সেরেব্রাম। মনে রাখতে হবে মস্তিষ্কের ওজনের 80%ই সেরেব্রাম। আমরা আসলে মানুষের মস্তিষ্ক বলতে যে ছবিটা দেখি, দেখো তো তুমি ছবিটা যেটা দেখছো সেটার মধ্যে যে নীল অংশটা, যে লাল অংশটা, যে সবুজ অংশটা, যে কমলা অংশটা, এই প্রত্যেকটাই কিন্তু আসলে সেরেব্রাম। দেখো পুরা মস্তিষ্কের, ভাইয়া এই যে পুরা মস্তিষ্কের দেখো তো 80% জায়গায় কিন্তু সেরেব্রাম নিয়ে রেখেছে। আর নিচের এই ছোট্ট অল্প একটু জায়গা, নিচের এই ছোট্ট দেখো, নিচের এই ছোট্ট অল্প একটু জায়গা, আমরা যদি একটু ছবির দিকে তাকায় দেখি, এই যে এই জায়গাটুকু মাত্র তোমার বাকি পশ্চাৎ এবং মধ্য মস্তিষ্ক। তাহলে আসলে মিনাতাজ লায়লা আজমল স্যারের ঘন ঘন মুড সুইং হয়, হতে পারে। স্যারের মাথায় কখনো একটা লোক বেশি পাওয়া যায়, না হলে একটা লোক কখনো কম পাওয়া যায়। এটাই বোধহয় মজার কথা। যাই হোক, এটা কিন্তু স্যার শিক্ষক মানুষ, কোনোভাবেই মজা করা ঠিক হচ্ছে না। বাট ফাইন, কিন্তু একই বইয়ে বছরে বছরে লোভের পরিমাণ চেঞ্জ হয়, এইটা খুবই হতাশাজনক। সো তাকায় দেখো, পুরোটাই কিন্তু সেরেব্রাম, এবং এই সেরেব্রামে দেখো এখানে 4টা কালার করা। এই 4টা কালার যে করা, এই 4টা কালার 4টা লোভকে প্রকাশ করে। সামনের দিকে যে নীল কালার সেটাকে বলে ফ্রন্টাল লোব। আমরা প্যারা খেয়ে যেখানে হাত দেই, ও আল্লাহ আর ভাল লাগতেছে না, তোফাইল ভাই আপনি এবারের মতো আমাকে মাফ করে দেন, আর ভাল লাগতেছে না এই প্যারা, আমি ক্লাস থেকে গেলাম। প্যারা খেয়ে মাথায় যে জায়গায় হাত দিই সেই জায়গাটাকে বলা হয় প্যারাইটাল লোব। তারপর এই যে সবুজ অংশটা, যেদিক দিয়ে টেম্পুর শব্দ তোমার কানে প্রবেশ করে, তাই না, টেম্পু, টেম্পু গেলে তুমি যে বুঝতে পারো, এই জায়গাটাকে বলে টেম্পোরাল লোব, সবুজটা হলো টেম্পোরাল লোব। আর মাথার পেছনে, একদম মাথার পেছনে যে জায়গায় অনেক সময় মনে করো আঘাত লাগলে মানুষ অন্ধ হয়ে যায়, যারা কাজের বেটি রহিমা ছবিটা দেখেছো, তারা দেখবা যে কাজের বেটি রহিমা, সাবানা, সাবানা সেই চরিত্রে অভিনয় করেছিল। এবং কাজের বেটি রহিমার ওই চরিত্রে সাবানাকে যেই বাসায় সে কাজ করতো সেই বাসায় শারীরিকভাবে নির্যাতন করে, নির্যাতন করে সাবানাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সাবানার মাথাটা, মাথার পেছনের অংশটা, একটা অ্যাকুইরিয়াম গুলো আছে না, মাছের অ্যাকুইরিয়াম যেটাতে মানুষ মাছ চাষ করে, মাছ সৌন্দর্য বর্ধনের জন্য রাখে, ফিশ অ্যাকুইরিয়াম গুলা, সেইগুলাতে সাবানার মাথাটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর সাবানা অন্ধ হয়ে যায়। তখন আমি খুবই ছোট ছিলাম, আমি ভাবলাম যে কয় কি লাগলো, হইলো মাথায়, কিন্তু হয়ে গেল অন্ধ। তখন যখন বড় হলাম, মেডিকেলে পড়তে ভর্তি হলাম, তখন বুঝতে পারলাম এই যে মাথার পিছনে অক্সিপিটাল লোব থাকে, এই অক্সিপিটাল লোব আমাদের দর্শন নিয়ন্ত্রণ করে। তুমি যে চোখে দেখছো সেই ছবিগুলা কিন্তু তৈরি হচ্ছে তোমার ব্রেইনে। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, এই যে তুমি মোবাইলটা দেখতে পাচ্ছ, বইগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট লেখাগুলো দেখতে পাচ্ছ, এই সব কিছু তোমার অক্সিপিটাল লোবে প্রসেসিং হচ্ছে। কেউ যদি তোমার অক্সিপিটাল লোবে প্রচন্ড জোরে একটা আঘাত করে, আর যদি লোবটা ড্যামেজ হয়ে যায়, তুমি কিন্তু ভাইয়া অন্ধ হয়ে যাবা। ওই যে কাজের মেয়ে, কাজের বেটি রহিমা, ওই ছবিতে সাবানা যেমন অন্ধ হয়ে গিয়েছিল, ছবিটার নাম মনে হয় এটাই ছিল, ছোটবেলায় দেখছিলাম, খুব কষ্টের ছবি। রক, ঠিক আছে, প্রচন্ড বিনোদন পাওয়া যায়। হ্যাঁ, তুমি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। তুমি যদি ইউটিউবে লেখো, ছবিটার কাহিনীটা অনেকটা এরকম। ও মানে ও মানুষের বাসায় কাজ করে, ওর খাবার দাবার নাই, ঈদের দিন ওর সন্তানরা ওর কাছে সেমাই খেতে চেয়েছে, কারণ আমরা বাঙালিরা কিন্তু ঈদের দিন সেমাই খাই। ওর কাছে সেমাই খাওয়ানোর মতো টাকা নেই, বাসায় সেমাই নাই। তখন কাজের বেটি, কাজের মেয়ে রহিমা, নাকি কাজের বেটি, কিছু একটা নামটা হবে আর কি, কাজের মেয়ে রহিমা, কাজের মেয়ে রহিমা তখন নিজের রক্ত বিক্রি করে, রক্ত বিক্রি করে তারপর সে সেমাই কিনে নিয়ে আসে। তখন আমার মনে হয়েছিল আমি যদি জীবনে কিছু না করতে পারি, অন্তত পক্ষে রক্ত তো বেঁচে চলতে পারবো। সেটা একটা কিন্তু সেই সেই মজার বিষয় ছিল। ঠিক আছে, ওকে। ইনোসেন্ট বলেছে, ভাইয়া ইউ আর দ্য বেস্ট বায়োলজি টিচার আই হ্যাভ এভার সিন। হতে পারে যে তুমি জীবনে দেখছোই খুব কম, ওদের মধ্যে আমি সেরা। তবে হতে পারে, আহ, হতে পারে যে তুমি বেশি একটা বায়োলজি টিচারের সাথে দেখোই নাই, সেটাই হয়তো হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি মোটামুটি পড়াই, আহামরি যে ভালো পড়াই তা না। ঠিক আছে, সো কাজের, তাহলে দেখো মাথার পিছনে অক্সিপিটাল লোব। সো তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের লোভ কয়টা, আমাদের লোভ হলো 4টা। হ্যাঁ, ওকে, রক্ত দিয়ে সেমাই কিনছিল, হ্যাঁ রক্ত বেচে সেমাই কিনছে, ওটাতে জসিম ছিল কিনা আমার মনে নাই। ঠিক আছে, ছেলে মেয়ে না, সাবানার ছোট ভাই বোন ছিল, ইয়েস 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 ইয়েস, ওয়াও ফ্যান্টাস্টিক, ইয়েস। ও তো আরো ভালো মতো ছবিটা দেখছে, আমি অনেক আগে দেখছি, আমি আর রিসেন্টলি ছবিটা রিভাইজ করিনি।
শাবানার ছোট ভাই বোন ছিল, একদম একদম ওর ছোট ভাই বোন কেউ সেমাই খাওয়াইতে পারে নাই, কিন্তু বাকি কাহিনী কিন্তু ঠিক আছে। ওকে ঠিক আছে, শাবানাকে ন্যাড়া করে দেয়, এইটা মেনে নিতে পারতেছেন, এইটা আমার মনে নাই। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা দেখলাম যে সেরেব্রাল হেমিস্ফিয়ারে কয়টা লোব থাকবে। ছবিতেই দেখা যাচ্ছে 4টা লোব। ভাইয়া তাকায় দেখো, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল। কিন্তু বললাম যে ভাইয়া গাজী আজমল স্যারের মাথায় মাঝে মাঝে একটা লোব নতুন করে গজায়। আমি যেই বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই বছরও স্যারের মাথায় লিম্বিক লোবটা ছিল। আমিও ভর্তি হইলাম, স্যার বইয়ের এডিশনও চেঞ্জ করে দিলেন, লিম্বিক লোবটা হারাই গেল। গত 7 বছর ধরে আমি পড়াইছি মানুষের মাথায় 4টা লোব, আজকে থেকে আবার পড়ানো শুরু করলাম মানুষের মাথায় 5টা লোব। 5 নম্বর লোবের নাম হলো লিম্বিক লোব। আমি জানি না এই সব কিছুর উৎপত্তি কোথায়, লোভের মধ্যে নয় তো? আমি জানি না কেন এই লোভের বিষয়গুলো এমন হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে বলে দেই, কাজের বেটি রহিমার গল্পটা শোনানোর উদ্দেশ্য কিন্তু আমার আছে, যাতে তোমার ব্রেনের মধ্যে অক্সিপিটাল লোবের কাজটা সেট হয়ে যায়। ভাইয়া দৃষ্টি কেন্দ্র, টেম্পোরাল লোব, টেম্পুর কথা বলার একটা উদ্দেশ্য আছে। টেম্পু, তুমি টেম্পু যাচ্ছে তুমি কিভাবে বুঝতে পারো? একটা শব্দ হয় ভটভট ভটভট, ওইটা তুমি যেখানে শুনতে পাও টেম্পোরাল লোব। তাহলে শ্রবণ কেন্দ্রটা কোথায়? টেম্পোরাল লোবে। ভাইয়া প্যারা, প্রচন্ড প্যারা দিলাম, ব্যথা দিলাম তোমাকে, ভাই আর প্যারা দিয়েন না। সো এই যে প্যারা দিলাম, প্যারা ব্যথাটা কোথায় বুঝতে পারবা? প্যারাটাল লোভে। ঠিক আছে, কেউ কিন্তু কাউকে শুধুমাত্র স্পর্শ করেও কিন্তু প্যারা দিয়ে দিতে পারে, তাই না? আমরা তো সবাই জানি ভালো স্পর্শ কোনটা, খারাপ স্পর্শ কোনটা। সো কেউ কিন্তু স্পর্শ করেও প্যারা দিতে পারে, আবার কেউ কিন্তু শরীরে গরম চা ঢেলেও প্যারা দিতে পারে। তোমার ঘুম ভাঙতেছে না, তোমার তোমার বড় বোন, বড় ভাই, ছোট বোন, ছোট ভাই, মা বাবা এসে মুখের উপরে হালকা আঙুলটা গরম চায়ের মধ্যে ডুবাই দিল, এটা কিন্তু একটা প্যারা। তাহলে দেখো, ব্যথা, স্পর্শ, উষ্ণতা, এগুলা কি প্যারাইটাল লোবে কাজ করে? এইভাবে পড়তে হবে। ঠিক আছে, আর মনে করো তুমি খাবার খাইতে গেলা, খাবারের স্বাদ খুবই খারাপ, তুমি খুব প্যারা খেয়ে গেলা। সো ভাইয়া, খুব বাজে স্বাদের খাবার খাওয়াটাও কিন্তু একটা প্যারার কাজ। সো এটাও কিন্তু প্যারাইটাল লোভ। এইভাবে আমরা মনে রাখবো যে প্যারা আমাকে কেকে দিচ্ছে। ঠিক আছে, কথা পরিষ্কার? আর ফ্রন্টাল মানে কি? ফ্রন্ট, যেই জিনিসটা তোমাকে সামনের দিকে নিয়ে যাবে, যেটা তোমাকে সবার চেয়ে সামনের দিকে গিয়ে নিয়ে যাবে। বলতো, ভর্তি পরীক্ষায় তোমাকে কোন জিনিসটা সামনের দিকে নিয়ে যাবে? তোমার স্মৃতিশক্তি এবং বুদ্ধি। পরীক্ষা হলে যার বুদ্ধি যত ভালো কাজ করবে, যার স্মৃতিশক্তি যত ভালো থাকবে, সে কিন্তু তত সামনের দিকে ফ্রন্টে এগিয়ে যাবে। তাহলে ফ্রন্টাল। তোমার শিক্ষা তোমাকে সমাজের অন্যের চেয়ে এগিয়ে নিয়ে যাবে। তোমার চিন্তা চেতনা, তোমার সৃজনশীলতা, ভাইরা আমার, তোমার কথা বলা, এইগুলা কিন্তু, তুমি ভালো কথা বলতে পারো, এইগুলা, এই যে মানসিক বোধের কেন্দ্র, এই জিনিসগুলো কিন্তু তোমাকে প্যারা দিবে না। এই জিনিসগুলো তোমাকে কি করবে? এই জিনিসগুলো তোমাকে সামনের দিকে নিয়ে যাবে। এইভাবে পড়তে হবে কোন লোবের কি কাজ। এইগুলা কিন্তু ভাইয়া কোনো বইয়েই নাই, এগুলো নতুন স্যার যুক্ত করছেন, এবং স্যার এগুলো যুক্ত করে এবার তোমাদেরকে পুরাপুরি প্যারা দিয়ে দিচ্ছে, এতে কোনোই সন্দেহ নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আতিক ইয়ে স্যার বলছে ফার্ম দিস না, ফার্ম দিস না। আমার তাহিরি খুবই প্রিয়, আমি মাঝে মাঝে যখনই আমার মন খারাপ থাকে আমি তাহিরির ভিডিও দেখি, এবং আমি জাস্ট প্রচন্ড মানে, যাই হোক, আজকে পরিবেশটা খুবই সুন্দর, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে অনেকজন রেগুলার টানা ক্লাস করলা, 1,500 কমেন্ট করছো। ঠিক আছে, ফাইন। সো তাহলে আমরা কি দেখলাম? আমাদের মাথায় যে লোবগুলো আছে, আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারে প্রত্যেকটা লোবের আলাদা আলাদা কাজ। আশা করি তুমি পারবা। সো ভাইয়া, এই সবগুলো কাজ কিন্তু আলটিমেটলি সেরেব্রামের কাজ, তাই কি না? কারণ এই 5টা জিনিস তো সেরেব্রামের অংশ। সো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে সেরেব্রামের কাজ কি, এই সবগুলাই কিন্তু আসলে সেরেব্রামের কাজ। সো সেরেব্রামের কাজের দিকে তাকায় দেখো, এই 5টা লোক তো এই কাজগুলা করেই, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। আসল কাজগুলো তো এই জায়গায় দেওয়াই হয়নি, এইগুলো তো করেই, কিন্তু এর চেয়েও ইম্পর্টেন্ট কাজ দেওয়া আছে, সেটা আমরা জানবো। তার আগে জেনে জেনে নাও যে সেরেব্রাল হেমিস্ফিয়ার মস্তিষ্কের কত পার্সেন্ট? মস্তিষ্কের 80% জায়গা দখল করে। এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই ছোট্ট ভাইরা আমার, এটার নাম কিন্তু সেরেব্রাম। এটা কিন্তু অনেকেই বুঝে না। সেরেব্রামটা ভাইয়া 2 ভাগে বিভক্ত। সেরেব্রামটা, পুরো জিনিসটার নাম সেরেব্রাম,
এই যে পুরো জিনিসটা, এটার নাম হলো সেরেব্রাম। কিন্তু এই সেরেব্রামটা দুই ভাগে বিভক্ত। কিরকম দুই ভাগে? এই সেরেব্রামটা কি হলো, এই সেরেব্রামটা আসলে দুই ভাগে বিভক্ত। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। প্রত্যেকটা ভাগকে বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে কি? হেমি মানে হলো হাফ, এইটা অর্ধেক, এইটা অর্ধেক, দুইটা মিলাই হলো সেরেব্রাম। পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা, উত্তর হবে দুইটা। যদি প্রশ্ন হয় সেরেব্রাম কয়টা, উত্তর হবে একটা। সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা একে অপরের সাথে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। সেরেব্রাল হেমিস্ফিয়ার গুলো একে অপরের সাথে, সেরেব্রাল হেমিস্ফিয়ার গুলো একে অপরের সাথে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। এই জন্য কিন্তু আমাদের ডান পাশের খবর বাম পাশ জানে, বাম পাশের খবর ডান পাশ জানে। ঠিক আছে? সুমাইয়া বলেছে ঝড় আসবে এবার ইনফরমেশনের, অনেক কিছু নিয়ন্ত্রণ করবে বাবু, একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা সবার হবে। এই কষ্টটা যে মানসিকভাবে ঠান্ডা মাথায় জয় করবে সেই চান্স পাবে। দেখো, এমন তো না যে শুধুমাত্র তোমার জন্য সব ফুল সিলেবাস, বাকিদের জন্য শর্ট সিলেবাস, সবার জন্যই ফুল সিলেবাস। এইটা যে ঠান্ডা মাথায় পড়তে পারবে, এতদিন যে ভালো মতো পড়ালেখা করছে, ওর তো শর্ট সিলেবাস পড়া শেষ। আমরা তো সেই শর্ট সিলেবাস দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, পড়াইতে পড়াইতে তো শর্ট সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। এখনো যদি নতুন করে শর্ট সিলেবাস আবার শুরু থেকে পড়তে হয়, ও আসলে খুব বড় বিপদের মধ্যে আছে। ওকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে ওর জন্য আসলে কি বলবো, আমার আসলে কিছুই বলার নেই ওর জন্য। এখন আসলে দুইটাই এখন ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো পড়তে হবে, আর শর্ট সিলেবাসটা কি করতে হবে, শর্ট সিলেবাসটা রিভাইজ করতে হবে। সো ঝড় তো আসবেই, একটু কষ্ট তো হবেই। সো কর্পাস ক্যালোসাম কাকে কাকে যুক্ত করে আমি কিন্তু বুঝাই দিলাম। কর্পাস ক্যালোসাম কাকে কাকে যুক্ত করে পারা যাবে ইনশাল্লাহ। আর সেরেব্রামের বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার। ভাইয়া এইখানে ম্যাটার বানানটা কিন্তু পদার্থ, এটা কিন্তু আসলেই ম্যাটার মানে পদার্থ, ডুরা ম্যাটার না কিন্তু এখানে কিন্তু। ঠিক আছে? ওকে। বিহেভয়েল বলেছে, ফারিয়া বলেছে যে এইচএসসি তে ওর ম্যাথটা ছিল মেইন, বায়োলজিটা পড়া নেই, কোনো সমস্যা নাই, তুমি এখন বায়োলজি পড়তে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রে ম্যাটারের অপর নাম সেরেব্রাল কর্টেক্স, আর ভেতরে একটা নাম হলো সেরেব্রাল মেডুলা। ছোট্ট ভাইরা আমার, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বাইরে মনে রাখতে হবে যে, আজীবন মনে রাখবা, কর্টেক্স মানেই বাইরে, কর্টেক্স, কর্টেক্স মানেই বাইরে, মেডুলা মানে ভেতরে। যারা সেপ্টেম্বর 22 বই পড়ছো তারা অবশ্যই অবশ্যই নতুন বইটা কিনবা। সুমাইয়া বলেছে রেডি ফর দ্য ঝড়, ইনশাল্লাহ যারা রেডি হবে তারা কিন্তু ভালো মতো চান্স পাবে। সুমাইয়া ভালো করে পড়ো আপু, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হবে ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে জাস্ট দুইটা তথ্য জানবো, বেশি পড়ে লাভ নাই। কর্টেক্স হলো বাইরে, যেখানে থাকে গ্রে ম্যাটার, আর ভেতরে থাকে হোয়াইট ম্যাটার, ভেতরটা হলো সাদা। তো আমি সবসময় মনে রাখতাম, আমি সবসময় মনে রাখতাম যে মস্তিষ্ক দেখতে হলো গ্রে, গ্রে ব্রেইন। ঠিক আছে? তাহলে মস্তিষ্কটা হলো গ্রে, বাইরে থেকে দেখতে কি মনে হবে? গ্রে। আর সুষুম্না কাণ্ডটা মনে রাখতাম সাদা সুষুম্না কাণ্ড। ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটা তোমরা যদি না জেনে থাকো আমি বলে দেই। মস্তিষ্কের বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার, ভেতরের দিকে থাকে হোয়াইট ম্যাটার। আর সুষুম্না কাণ্ডের বাইরে থাকে হোয়াইট ম্যাটার, ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার। তাহলে বাইরে থেকে কেউ যদি দেখে, মনে রাখতে হবে সুষুম্না কাণ্ডটা দেখতে কেমন হবে? সাদা, দন্ত স দিয়ে সাদা। আর এটা মস্তিষ্কটা হলো ধূসর। ঠিক আছে? ইনশাল্লাহ। সো ধূসর, ধূসর মস্তিষ্ক আর সাদা সুষুম্নাকাণ্ড। অনেক কথা দেওয়া আছে এই জায়গায়, অনেক কথা। এখানে একটা সুন্দর লাইন দেওয়া আছে, মস্তিষ্কের ডান পাশ আমাদের দেহের বাম পাশকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের ডান পাশ আমাদের বাম পাশকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের। তাহলে তোমাদের কাছে একটা লোক আসলো, বল্টু, এই বল্টু একসময় বয়স হয়ে গেল, বল্টুর ডান পাশটা প্যারালাইজড হয়ে গেল, বল্টুর ডান পাশ প্যারালাইসিস,
তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো তো বল্টু ডান পাশ প্যারালাইসিস হলে বল্টুর মস্তিষ্কের কোন পাশটা নষ্ট হয়ে গেছে? স্ট্রোকটা মস্তিষ্কের কোন পাশে হয়েছে? মস্তিষ্কের ডান পাশে নাকি বাম পাশে? ওর শরীর প্যারালাইসিস হয়েছে ডান পাশে, বলো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, সবাই বলতেছে, সবাই বলছে বাম পাশ। সাবাস সাবাস। বাম পাশ, বাম পাশ, ইয়েস। জান্নাতুল ফেরদৌস, আশা, অর্চনা, যারা বলছো, আজিজ, মস্তিষ্কের লেফট পাশ। তাহলে যদি একটা কারো যদি তুমি একটা স্ট্রোক পাও, যদি এরকম পাও, তুমি ধরেই নিবা যে তার কি হয়েছে, বাম পাশটাতে। কথা পরিষ্কার? ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে জানলাম। আর মস্তিষ্কের উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস, আর নিচু জায়গাগুলোকে বলা হয় সালকাস। মুখস্থ করবা এই শব্দটা, উঁচু জাইরাস, নিচু সালকাস। ডান। এইবার তাকায় দেখো। আচ্ছা, গ্রে ম্যাটারে কি কি থাকে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, গ্রে ম্যাটারে কি কি থাকে, কেন এটা গ্রে ম্যাটার, কেন এটা হোয়াইট ম্যাটার, এরকম প্রশ্ন আসতে পারে। গ্রে ম্যাটারে থাকে হলো স্নায়ুর কোষ, নিউরোগ্লিয়া এবং সিন্যাপস। আর হোয়াইট ম্যাটারে থাকে শুধুমাত্র মায়েলিন যুক্ত সাদা স্নায়ুতন্ত্র। ভাইয়ারা, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রে ম্যাটারে নিউরনের কোষ দেহটা থাকে, নিউরনের কোষ দেহ এইটা থাকে গ্রে ম্যাটারে, এইটুকু হলো গ্রে ম্যাটার। এইখানে সিন্যাপসটা থাকে, সিন্যাপস। আর এই জায়গাতেই থাকে মাইক্রোগ্লিয়া গুলা। দেখো তো কি নাম দেওয়া আছে, নিউরোগ্লিয়া গুলো দেওয়া থাকে এই জায়গাতে। আর হোয়াইট ম্যাটারে শুধুমাত্র এবং শুধুমাত্র স্নায়ুতন্তু বা এক্সন। স্নায়ুতন্ত্র অপর নাম হলো এক্সন, বাংলা নাম হলো এক্সন, এক্সন। এই এক্সনের গায়ে কি দেওয়া থাকে? মাইলিন আবরণ। গতকালকে পড়াইছিলাম, এই মাইলিন আবরণটা চর্বিযুক্ত থাকে, ফ্যাট, সেই জন্য এটা সাদা দেখায়, সেই জন্য এটাকে বলে হোয়াইট ম্যাটার। তো মাইলিনের জন্য এটাকে সাদা দেখায়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, গ্রে ম্যাটারে কোনটা থাকে না? গ্রে ম্যাটারে এক্সন থাকে না। গ্রে ম্যাটারে কি থাকে না? গ্রে ম্যাটারে এক্সন থাকে না, এক্সন। গ্রে ম্যাটারে কি থাকবে না? এক্সন থাকবে না, দ্যাটস ইট। স্মাইলিন যুক্ত স্নায়ুতন্তু থাকবে না। এবার সেরেব্রামের কাজ, আমি একটু আগেই বললাম বল্টুর বাম পাশটা ডান পাশটা প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেছে মানেটা কি? ও হাত পা নড়াতে পারে না, তার মানেটা কি? ওর ঐচ্ছিক পেশি কার্যকলাপ কিন্তু বন্ধ হয়ে গেছে, সে আর হাতটাকে তুলতে পারে না, কারণ সে প্যারালাইজড। ভাইয়া, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের সেরেব্রাম। সো এই যে ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ঠিক আছে, সেই জন্য সেরেব্রাম আঘাতপ্রাপ্ত হলে কি হয়? মানুষ মানুষ কি হয়ে যায়? প্যারালাইজ। পরীক্ষা প্রশ্ন আসবে, কোনটা আঘাত পাইলে প্যারালাইজ হয়ে যায়? না না, বল্টুকে আমরা এত সহজে মারবো না, প্যারালাইজ হলে মানুষ মারা যায় না। আচ্ছা, তারপর দেখো বাক শক্তি। সবাই কমেন্ট করে জানাও তো, বাক শক্তি সেরেব্রামের কোন লোবে থাকে? কতটুকু মনে আছে? বাক শক্তি সেরেব্রামের কোন লোবে থাকে? বাক শক্তি সেরেব্রামের কোন লোবে থাকে বলেন? বাক শক্তি সেরেব্রামের, ইয়েস, হারিয়া বলতে পেরেছে, ফ্যান্টাস্টিক। ফ্রন্টাল লোব বলতে পেরেছে নাবিলা, ইয়েস, বাক শক্তি থাকে মানুষের ফ্রন্টাল লোবে। বাক শক্তির কেন্দ্র, ভাইয়া পারতে হবে কিন্তু। তাহলে বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপর দেখো তো, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, এগুলা কি সবগুলা কিসের, কোথায় থাকে? আমাদের সেরেব্রামের ফ্রন্টাল লোবে। আশা করি সব মনে আছে। তারপর দেখো, সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক কিছু এইগুলা। তাহলে এই যে সেরেব্রামের কাজ, সেরেব্রামের কাজ অনেকগুলা। আর সকল অনুভূতি গ্রহণ, সংবেদী অঙ্গ থেকে আসা সকল অনুভূতি গ্রহণ। এইখান থেকে একবার পড়বা, 3-4টা পেজ পরে চলে যাও। ভাইয়া, যাদের বই এই পেজটা আছে তাকায় দেখো, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ,
কথন, স্পর্শ, বুদ্ধিবৃত্তি, স্মৃতি, বিচার বুদ্ধি, ইচ্ছা শক্তি, কর্মপ্রেরণা, এইগুলার কেন্দ্র। ভাইয়া পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে, এইখান থেকে উত্তর করতে হবে। পরীক্ষায় আসবে দৃষ্টির কেন্দ্র কোথায়, অক্সিপিটাল লোব। শ্রবণের কেন্দ্র কোথায়, টেম্পোরাল লোব। ঘ্রাণের কেন্দ্র কোথায়, ফ্রন্টাল লোব। কথা বলার কেন্দ্র কোথায়, ফ্রন্টাল লোব। স্পর্শের অনুভূতি কে বুঝতে পারে, ওই যে বুঝাইলাম প্যারাইটাল লোব স্পর্শ করে। বুদ্ধি, ফ্রন্টাল লোব। স্মৃতি, ফ্রন্টাল লোব। বিচার, ফ্রন্টাল লোব। ইচ্ছা শক্তি, কর্মপ্রেরণা, সবই ফ্রন্টাল লোব। ভাইরা আমার, আমি কিন্তু এই জিনিস আগেই পড়ায় ফেলেছি, পরীক্ষা এখান থেকেই প্রশ্ন আসবে। আমার ছোট ভাই বোনগুলা এটা দেখে আকাশ থেকে পড়বে না, কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই। জাস্ট মনে রাখবা যে জিনিসটা তোমাকে সামনের দিকে নিয়ে যাবে সেই জিনিসটা, আর যে জিনিসটা তোমাকে প্যারা দিবে সেই জিনিসটা, আর কানে শোনা চোখে দেখা, এইগুলো সবই সেরেব্রামে। নিশাত তাসনিম, ছোট আপু, এইখান থেকেও পড়তে হবে, আশা করি বুঝতে পেরেছো। এই কথাটা কিন্তু এই জায়গাতেই দেওয়া আছে, আবারও ইনশাল্লাহ পারা যাবে কিনা। আর আসল কথাটা ওই জায়গায় দেওয়া নাই, ঐচ্ছিক পেশির কার্যকলাপ। ঐচ্ছিক পেশির কার্যকলাপ অবশ্যই অবশ্যই সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করে, অবশ্যই অবশ্যই সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। একজন প্রশ্ন করেছে, ভাইয়া বইয়ের এক জায়গায় লেখা আছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। আমি বলবো যে না, এইটা লেখা নাই। তাকায় দেখো, ঐচ্ছিক পেশির পেশির টান নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। এইটাই কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। দেখো, একটা হলো কার্যকলাপ, আরেকটা হলো পেশির টান, দুইটা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা জিনিস। দেখো, ঐচ্ছিক পেশির পেশির টান নিয়ন্ত্রণ করে। ভাইরা আমার, সেরেব্রাম আর সেরেবেলামের কাজের মধ্যে বিশাল পার্থক্য। সেরেব্রাম হলো আমাদের বডির যদি কেউ বস থাকে, সেই বস হলো সেরেব্রাম। একদম সে একদম হেডকোয়ার্টার, সে সব কাজ নিয়ন্ত্রণ করবে। দেখো এই হাতটা নড়াবো কি নড়াবো না, সেই সেই ব্যাপারটা ঠিক করবে হলো আমার সেরেব্রাম। কিন্তু পেশি টান জিনিসটা কি, তোমাকে আমি কিভাবে দেখাবো। আমাদের মাংসগুলো কিন্তু একটু শক্ত শক্ত, মাংসগুলো কিন্তু থলথলে হয়ে থাকে না, মাংসগুলো কিন্তু সবসময় একটা টাইট ভাব হয়ে থাকে, তাই না? ছেলে হোক মেয়ে হোক একটা টাইট থাকে, এই জিনিসটাকে বলে পেশি টান। এবং এই পেশির টান জিনিসটা নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। আমাদের সেরেবেলাম আমাদের তিনটা জিনিস করে। সেরেবেলামের কাজ মনে রাখার জন্য আমরা যে জিনিসটা মনে রাখবো, যারা এই ক্লাসগুলো করছো, আমি বললাম তো যা পড়াচ্ছি এগুলো জাস্ট পিওর ডায়মন্ড। তোমরা যা পড়ছো এগুলো যদি পরীক্ষায় থাকে, বললাম তো দিস প্রচন্ড 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আমরা মনে রাখবো পেশি টান, ভারসাম্য, তাহলে সেরেবেলামের কাজ কি? আজকে যে তুমি বসে আছো, তুমি যে আজকে পড়ে যাচ্ছ না, তারপরে তুমি যে সোজা হাঁটাচলা করছো, এইটার পিছনে সেরেবেলাম দায়ী। তুমি যে সোজা দাঁড়িয়ে আছো বা তুমি দৌড়াচ্ছ, তুমি রাস্তায় আঁকা বাঁকা ভাবে দৌড়াচ্ছ, পড়ে যাচ্ছ না, এইটার জন্য সেরেবেলাম দায়ী। তুমি যে বসে আছো পড়ে যাচ্ছ না, শরীরে ভারসাম্য রক্ষা করা সেরেবেলামের কাজ। পেশি টান নিয়ন্ত্রণ করা, চলাফেরার দিক। ওই যে তোমরা দেখবা যে সার্কাসে কিছু আহ সার্কাসে কিছু কিন্তু মানুষ থাকে যারা দড়ির উপরে হাঁটতে পারে, দড়ি দিয়ে এপার থেকে ওপারে হেঁটে চলে গেল। এই মানুষগুলোর কিন্তু সেরেব্রাম না, সেরেবেলামটা খুবই ট্রেইনড। তাহলে এদের সেরেবেলামটা কিন্তু অনেক শক্তিশালী। যাদের সেরেবেলাম যত শক্তিশালী, তারা তত বেশি ভারসাম্য রক্ষা করতে পারে। আর যাদের সেরেবেলাম নষ্ট, এদের এগুলো কিছুই পারবে না, কিছুই না। তাহলে তাকায় দেখো, দেহের ভারসাম্য রক্ষা করা, পরীক্ষা এটাই আসবে, দেহের ভারসাম্য রক্ষা করা কার কাজ? ভাইয়া পরীক্ষা এটাই আসতে যাচ্ছে যে দেহের ভারসাম্য রক্ষা করা কার কাজ, তারপরে দেহের ভঙ্গিমা পেশিটা নিয়ন্ত্রণ করা কার কাজ, এইগুলাই পরীক্ষায় আসবে। কথা কি পরিষ্কার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, এটা রোটেট অফ। ওকে, সো সেরেবেলাম এবং সেরেব্রাম উল্টাপাল্টা করবা না। এই বক্সটা পড়ালেই আজকের পড়া শেষ। বাকি পড়াটা কিভাবে পড়বা সেটা আমি বলে দিচ্ছি। আমার মোবাইলের কি হলো, ফাইন। তাহলে সেরেবেলামের কাজটা কি ভাইয়া? সেরেবেলামের কাজ খুবই ফ্যান্টাস্টিক। ওকে, ওকে। একজন বলেছে ভাইয়া ঘ্রাণটা ঘ্রাণ ফ্রন্টাল হবে নাকি প্যারাইটাল হবে?
ঘ্রাণ ফ্রন্টাল হবে নাকি প্যারাইটাল হবে? প্যারাইটাল হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি মধ্যে ফ্রন্টাল বলে চলে গেছি। অবশ্যই অবশ্যই প্যারাইটাল হবে। এটা আমাদের যে এটার সেন্সটা আমরা প্যারাইটালেই পাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই দুটো উল্টাপাল্টা করবা না। এইবার তাকায় দেখো, আমরা আরেকটু সামনের দিকে যাব। সেরেবেলামের সাথে উল্টাপাল্টা করবা না ইনশাআল্লাহ। দুইটা কিন্তু সম্পূর্ণ, পরীক্ষা যদি আসে ঐচ্ছিক পেশি কার্যকলাপ, কার্যকলাপ মানেই কিন্তু ফ্রন্টাল। ঠিক আছে, ওকে। প্যারাইটাল হবে, হ্যাঁ প্যারাইটাল হবে, আমি বলতে ভুল করেছি, প্যারাইটাল হবে। ফাইন। এইবার চলো থ্যালামাস। থ্যালামাস, থ্যালামাস এটার কাজগুলো মনে রাখাটা খুবই সুন্দর। আমি এটা একটা গল্প দিয়ে মনে রাখি সবাইকে। গল্পটা আমি তোমাদেরকে গল্পটা আমি শিখিয়ে দিচ্ছি। থ্যালামাসটা আমি গল্প দিয়ে শিখাই দিচ্ছি। দেখো, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা। তুমি একটা ঘুমন্ত মানুষকে হঠাৎ কিভাবে জাগায় তুলতে পারো? ঠেলা মেরে, তাই না? এই এই বেটা উঠ, ঠেলা মারলা। সো এই যে ঠেলা মারলা, তাহলে নিশ্চয়ই এটা থ্যালামাসের কাজ, ঘুমন্ত মানুষকে জাগানো। ঠেলা মেরে জাগাইলা। শুধু কি ঠেলা মেরে জাগানো যায়? তুমি কিন্তু আরো অনেক ভাবে জাগাতে পারো। দেখো, কি স্পর্শ করতে পারো, এই উঠো, আদর করে, হ্যাঁ। তুমি ওকে চাপ দিতে পারো। যখন আদর করে উঠলো না, চাপ দিলে এই উঠো। এরপরও যখন উঠলো না, তখন কিন্তু মানুষ যন্ত্রণা দেয়। ঠিক আছে, হয় পিনের খোঁচা দেয়, না হলে গরম পানি ঢেলে দেয়, না হলে কিছু একটা করে। সো তুমি কিন্তু যে চাপ, স্পর্শ, যন্ত্রণা, এই যে স্থূল অনুভূতি, এগুলো দিয়েও কিন্তু একটা ঘুমন্ত মানুষকে উঠাতে পারো। সো তাহলে ঘুমন্ত মানুষকে উঠানো যায় ঠেলার মাধ্যমে, ঠেলা মেরে, আর চাপ, স্পর্শ, যন্ত্রণা দিয়ে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো থ্যালামাসের কাজ। কথা কি পরিষ্কার? এখন তুমি একটা মানুষকে যন্ত্রণা দিয়ে ঘুম থেকে উঠাইলা, লোকটা একটু আগে ঘুমাইছিল, তুমি থেকে ঘুম থেকে উঠাইলা, ওর তো মেজাজটা খারাপ হয়ে যাবে। তুমি ওকে উঠাইলা, তোমার বান্ধবী একটু আগে ঘুমাইছে, তোমার একটা খুব জরুরি দরকার, তুমি তাকে যন্ত্রণা দিয়ে, চাপ দিয়ে, ঠেলা দিয়ে উঠাইলা। ও তো উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল। ও উঠেই তোমাকে একটা মুখের ভাষা খারাপ করে গালি দিয়ে দিল। তুমি ওর গালি খেয়ে, তুমি ওর ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ বুঝে গেলা যে এর মুখের ভাষা ঠিক নাই, এর ব্যক্তিত্ব খারাপ। ঠিক আছে, সো তুমি তাকে মুখের ভাষা, ওর মুখের ভাষা গালি খেয়ে তোমার কিন্তু খারাপ লাগলো, তুমি বুঝতে পারলে যে ব্যক্তিত্ব খারাপ। তুমি কি করলা? ও যে তোমাকে খুব খারাপ মুখের ভাষায় গালি দিল, তোমাকে ড্যাশের বাচ্চা করে গালি দিল, তুমি কিন্তু এটা পাশের রুমে গিয়ে বলে আসলা, জানিস ওর মুখের ভাষা কত খারাপ। তুমি আরো 2-3টা রুমে যাই এই তথ্যটা পৌঁছাই দিলা। এই জিনিসটাকে বলে রিলে করে বেড়ানো, পৌঁছায় দেওয়া। তাহলে এই ছোট্ট একটা গল্প দিয়ে আমরা সবগুলা জিনিস মনে রাখতে পারবো। একটা ঘুমন্ত মানুষকে ঠেলা মারে জাগানো যায়, চাপ, স্পর্শ, যন্ত্রণা দিয়ে জাগানো যায়, এবং জাগানোর পরে সে কিন্তু তার সামাজিক আচরণের প্রকাশ করে দিবে, গালি দিবে তোমাকে। তুমি তারপর সেটা চারিদিকে রিলে করে দিবা। তুমি বলে, তাহলে এই যে এই সবগুলোই কার কাজ? এই সবগুলোই হলো থ্যালামাসের কাজ। ঠিক আছে, ওকে। এবং একজন প্রশ্ন করেছে যে ভাইয়া, এই যে স্পর্শ, চাপ, যন্ত্রণা, ভাই এটা তো একটা সেরেব্রামেও পড়াইলেন। জি, এটা দুইজনেরই কাজ, এবং আমাদের ব্রেইনের কাজগুলা একে অপরের সাথে অনেক ভাবে তারা কাজ করে। আমি 1 মিনিট পানি খাওয়ার বিরতি নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও।
আমরা ফিরে আসলাম একটা ছোট্ট 1 মিনিটের ব্রেক দিয়ে। ওকে, সো আমরা আশা করি সবাই শুনতে পাচ্ছি। সো আমরা দেখলাম যে একই কাজ 2-3 জন মিলে করতে পারে এবং দেখো আমরা কিভাবে উঠাতে পারি। এই উঠো বলে স্পর্শ করে উঠাতে পারি, ব্যথা দিতে পারি, ক্রোধ, ঠিক আছে, ব্যথা দিতে পারি, চাপ দিয়ে উঠাতে পারি। একই কাজ করে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়, সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। কথা কি পরিষ্কার? আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন দেখো, গন্ধ ছাড়া, এই লাইনটা ভালো করে পড়বা। গন্ধ ছাড়া অন্যান্য সংবেদী উপাত্তকে সেরেব্রামে প্রেরণ করে। ভাইরা আমার, গন্ধটাকে কিন্তু গন্ধটা থ্যালামাসে আসে না, গন্ধটা সরাসরি সেরেব্রামে চলে যায়। গন্ধটা থ্যালামাসে আসে না, বাকি সবগুলো অনুভূতি থ্যালামাস হয়ে যায়। তোমাদেরকে এই ছোট্ট লাইনটা বলে দিই, আমাদের যত অনুভূতি আছে, আমাদের যত ধরনের সেন্সেশন আছে, মনে করো অনুভূতি, মনে করো গরম লাগা, ঠান্ডা লাগা, ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, বেদনা পাওয়া, সবগুলা আগে থ্যালামাসে যায়, তারপর সেটা সেরেব্রামে যায়। একমাত্র গন্ধ যেটা নাক থেকে সরাসরি সেরেব্রামে চলে যায়, যেটা থ্যালামাস হয়ে যায় না, অন্য পথে চলে যায়। ঠিক আছে, সো গন্ধ ছাড়া কথাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা সত্য মিথ্যা এটাকে দিয়ে দিতে পারে। তাহলে থ্যালামাসটা কিন্তু পড়া হয়ে গেল। এবার পরীক্ষায় বারবার আসছে, তোমরা এটা সবাই জানো, এমন কেউ নাই এই জায়গায় যে এটা জানো না, সেটা নাম হলো হাইপোথ্যালামাস। খুবই গুরুত্বপূর্ণ কথা। হাইপোথ্যালামাস ভাইয়া এতটা গুরুত্বপূর্ণ কথা যে এটা অলরেডি 10 বার আসছে। মনে রাখতে হবে হাইপোথ্যালামাস কয়টা, হাইপোথ্যালামাস কিন্তু একটা, এবং এটা কিন্তু গ্রে ম্যাটার দিয়ে তৈরি। এটা লিম্বিক সিস্টেমের মূল অংশ। পরীক্ষায় আসবে, এটা নতুন লাইন, এটা তোমাদের বইয়ে নাই। লিম্বিক সিস্টেমের মূল অংশ। ঠিক আছে, ওকে। সামওয়ান অ্যাটাকড ভাইয়া? না না, আমাকে কেউ অ্যাটাক করে নাই। ওখানে একটা ছোট বাচ্চা আছে আমাদের বাসার পাশে, বেবিটাকে দেখতে চাওয়া আমার মন। বেবিটা আমার বেবি না, এটা 1 নম্বরে বলে দিই, কারণ আমি নিজেই এখনো বেবি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বেবিটা হলো আমাদের বাসার পাশে একটা ছোট্ট বেবি আছে। ওই বেবিটা এসে আমার সাথে খুবই খেলাধুলা করে, এবং ওই বাচ্চাটার সাথে আমি প্রায়ই খেলাধুলা করি। ওর সাথে খেলাধুলা করলেই মনে হয় যে আসলে মানে ছোট বাচ্চার সাথে খেলাধুলা করার মজাটাই আলাদা। বড় মানুষের সাথে খেলার মজা একরকম, ছোট মানুষের সাথে খেলার মজা পুরো আলাদা। এবং যখন তুমি ছোট মানুষের সাথে খেলবা, তোমার মনে, তোমার ভিতরে যে একটা নিষ্পাপ শিশু আছে, সেই শিশুটা আরো জেগে উঠবে, এবং তুমি, তোমার মধ্যে নিষ্পাপ ভাবটা আর একটু থেকে যাবে। মানুষ যত বড় হতে থাকে তত বেশি দুষ্ট হতে থাকে। সো বেবি নিয়ে যাদের কৌতূহল, একজন প্রশ্ন করছে, ভাইয়া আপনি বেবি হইলে আমি কেবল জন্ম হইলাম, তোরা তখন মায়ের পেট থেকে বেরি হইসনি, জন্ম হয়তো অনেক পরের বিষয়, তোরা তো এখন দুনিয়া দেখিসই নাই। ঠিক আছে, কি 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 করে, কি বলে, তোমার এখনো জন্ম হয়নি মনীষা? আমি তো বেবি তো বটেই, তোমার এখনো জন্ম হয় নাই। ঠিক আছে, একজন বললো যে ভাইয়া এটা কি বললেন, তাহলে আমরা চৌবাচ্চা, চৌবাচ্চা মানে 4টা বাচ্চা, কি বলো তুমি, 4টা বাচ্চা তোমার নাকি? ছি ছি ছি, না না। ঠিক আছে ভাইয়া এখনো বেবি, না না বেবি, আমি বেবি না। আমার আন্টির নাম হলো বেবি, আমার একটা আন্টি খালা আছে যার নাম হলো বেবি। সে কিন্তু চিন্তা করো, মানে তোমরা আমাকে 28 বছর বয়সী বেবির কথা, তার বয়স এখন অলরেডি 56, তার এখন নাম বেবি, মানুষ তাকে বেবি বলেই ডাকে। সো তোমরা আমাকেই বেবি হিসেবে মেনে নিতে পারছো না, আমি ওনাকে তো বেবি নিচ্ছি। ঠিক আছে, কথা শুনেই মনে হলো অনেক সুইট, আমি বড়ই নিষ্পাপ, ডিএমসি তে গিয়ে জন্ম নিব। আপনার চকোলেট ওর সাথে শেয়ার করতে হয়, আমার চকলেট ওর সাথে শেয়ার করতে হবে, ওর জন্য আমি আলাদাই চকলেট কিনে নিয়ে আসি রেগুলার বেসিসে। যাই হোক, বেবিদেরকে সবাই খুব পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। ওকে, ইনশাল্লাহ, সো লেটস বিগিন, আমরা চলো শুরু করি। আচ্ছা, ছি ভাই আমাকে এভাবে পচাইলেন, আমার পেট বেঁচে স্টুডেন্টরা প্রায়ই বেবির হামলা শুনতে পাই। হ্যাঁ, ও মাঝে 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 আসে, এবং এসে ও মনে করো ক্লাসে আমাকে হাই দিতে আসে, কিন্তু হাই দিতে এসে মনে করো চিল্লায় উঠে। সো দ্যাটস ইট। তাহলে দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে হাইপোথ্যালামাস কিসের অংশ, লিম্বিক সিস্টেম। এটা পরীক্ষার জন্য 20 স্টার, এতক্ষণ যা স্টার দিছি সবাইকে ছাড়াই চলে গেল। এই জিনিসটা এখন মুখস্থ করে তুমি রাতের ভাত খাবা, এই জিনিস মুখস্থ ঝরঝরা টল টলা করে বলতে পারবা, তারপরে রাতের ভাত খাওয়া। না হলে তোমার রাতের ভাত খাওয়াটা হবে আজকের জন্য পাপ। কেউ যদি হাইপোথ্যালামাসের কাজ মুখস্থ না করে রাতের ভাত খায়, এটা হবে তার জন্য পাপ। দেখো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র, দেখি কার মনে আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কয়টা ভাগ, ভাগগুলোর নাম কি একটু লেখো তো। কে বলতে পারবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্রগুলোর নাম কি, কে বলতে পারবে? ভাইয়া, এই চ্যাটের উপর বস হইতে
ভাইয়া এই চ্যাপ্টারের উপর বস হইতে হলে ডক্টর বেন কার্সনের গিফটেড হ্যান্ড থেকে ইন্সপিরেশন নিতে হবে। গিফটেড হ্যান্ড একটা অসাধারণ একটা ডকুমেন্টারি, জাস্ট অসাধারণ, মানে কি বলবো, ফ্যান্টাস্টিক। নুসরাত জাহান, ওয়াসি, মিনাতাজ, লায়লা সবাই পেরেছে, খুবই ভালো। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কিন্তু হেডকোয়ার্টার, সবার হেডকোয়ার্টার আছে ভাইয়া, এদের হেডকোয়ার্টার হলো হাইপোথ্যালামাস, মনে রাখতে হবে। স্বয়ংক্রিয় সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক হেডকোয়ার্টার কোনটা? হাইপোথ্যালামাস, কথা পরিষ্কার? ডান। আমাদের জ্বর আসে, কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। জ্বরের সাথে দেখো ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, ঠিক আছে? এই যে আমরা ভালোবাসি একে অপরকে, আমরা একজন মানুষকে পছন্দ করি আবার পছন্দ করি না, এই সব কিছু কিন্তু ঘৃণা করা বা একদম ভালোবাসা, তোমাদের যে তীব্র আবেগ কাজ করে, এই যে বয়সটা তীব্র আবেগের বয়স, সবকিছু হাইপোথ্যালামাস দিয়ে মানুষ ভালোবাসে। পরীক্ষার এইটা আজকে না পড়ে ভাত খাওয়া হারাম তোমাদের জন্য, মনে রাখবা। এবং ভাত যে খাবা, ক্ষুধা যখন লাগবে মনে রাখবা যে ক্ষুধা যে লাগতেছে এটাও কিন্তু হাইপোথ্যালামাস, ঠিক আছে? পিপাসা যে পাচ্ছে, হাইপোথ্যালামাস। পরীক্ষার ভয়ে ঘাম ছুটে গেল, খুব ঘুম আসতেছে, হাইপোথ্যালামাস। ভাইয়ের উপর রাগ রাগ লাগতেছে, ভাইয়া এইভাবে আমাকে বলতে পারলো। পীড়ন, বাপ ধরে তোমাকে পিটাচ্ছে, হাইপোথ্যালামাস। খুব ভালো লাগতেছে আজকে এই ছেলেটার সাথে কথা বলতে, এই মেয়েটার সাথে কথা বলতে খুব ভালো লাগে, হাইপোথ্যালামাস। ঘৃণা, আমি ঘৃণা করি ওই বেটাকে, ঠিক আছে? উদ্বেগ, ও এখনো ফিরলো না কেন? এই সবগুলা হাইপোথ্যালামাস, কথাটি পরিষ্কার? ঠিক আছে। মনীষা নুসরাত মিতু, ভাইয়ার ভাষায় বলতে চাইলে তুই মজা কর, তোকে তো কেউ না করেনি, আমাকে আমার কাজ করতে দে। তো এই সব কিছুর কেন্দ্র হলো আমাদের হাইপোথ্যালামাস, কথাটা কি পরিষ্কার? এবং খেয়াল করো, ব্লাড প্রেশার, ছোট্ট ভাইয়েরা আমার, ব্লাড প্রেশার এবং এই দুটা কিন্তু রেগুলার লাগে আমাদের, কিন্তু সবারই, বাঙালির কিন্তু সবারই প্রেশার বেশি। একটু 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 প্রেশার চেক করলে প্রেশার নাকি ওর বেশি, ঠিক আছে? আমরা কিন্তু বাঙালিরা কিন্তু প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ খুব বেশি খাই। এই সবগুলা কায় কোথায়, কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। এমনকি দেখো, হরমোন গুলার ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। কতটা ইম্পর্টেন্ট এই হাইপোথ্যালামাস। লাস্ট কথা, হরমোনের ক্ষরণ তো নিয়ন্ত্রণ করেই, সাথে নিজেই দুইটা হরমোন ক্ষরণ করে, একটা নাম অক্সিটোসিন আর একটা নাম ভেসোপ্রেসিন। এই দুইটা হরমোন যেহেতু নিউরন থেকে ক্ষরণ হয়, এই জন্য এদের নাম হলো নিউরো হরমোন। এবং এই নিউরো হরমোন গুলো জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে। ভাইয়া সব ভুলে যাবা, এই চ্যাপ্টারে সব ভুলে যাবা, হাইপোথ্যালামাসের কাজ ভুলবা না। এবং ভুলবা না ওভির নাম, ওভি। হাইপোথ্যালামাস থেকে আসে অক্সিটোসিন এবং হাইপোথ্যালামাস থেকে আসে ভেসোপ্রেসিন। তো এই যে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, ঠিক আছে? ভাইয়া আপনাদের মেসেঞ্জার ইনবক্সে মেসেজ দিলে অ্যান্ডস পাই না, অ্যাডমিটে কোনো হেল্প নাই। সাজ্জাদ সাজু, খুবই দুঃখিত, মিনিমাম 200 মেসেজ জমা হয়ে আছে, আমাদের কিন্তু কাজ করে মেসেজ রিপ্লাই দেয়। আমি আবারও বলে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করে সাজু রিপ্লাই পাবা, ঠিক আছে? মজাই পাই, সমস্যা নেই তো, মজাই পা, ঠিক আছে? এগুলা ওষুধ বাঙালির কাছে পান্তা ভাত, এটা 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 সত্য। তাহলে মনে রাখতে হবে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এই ভেসোপ্রেসিন আরেকটা নাম আছে এডিএইচ, ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এই অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন কিন্তু এই এই জিনিস মুখস্থ না করে কেউ যদি রাতের ভাত খায়, ওর কিন্তু খবর আছে, ওর কিন্তু পাপ হবে, এবং এই পাপ কিন্তু মিটাইতে পারবা না, ঠিক আছে? ভেসোপ্রেসিন কি কাজ করে? ভেসোপ্রেসিনের কাজ দুইটা। কেউ যদি জানতে চাও যে ভাইয়া ভেসোপ্রেসিন কি কাজ করে, তোমাদেরকে আমি জানিয়ে দেই ভেসোপ্রেসিন হরমোনের কাজ কি। ভেসোপ্রেসিন নাম দুইটা, কাজও দুইটা। নাম শুনেই তো বোঝা যাচ্ছে, ভেসোপ্রেসিন, ভেসো মানে হলো ভেসেল, প্রেসিন মানে হলো প্রেসার। তাহলে কি ভাইয়া, ভেসোপ্রেসিন মানে হলো ভেসেলে প্রেসার, ভেসেল মানে রক্তনালী, তাহলে রক্তনালীর গায়ে চাপ দেয়, চাপ দিয়ে রক্তনালীটা এরকম মোটা ছিল এরকম সরু করে দেয়। তার মানে কি হয়, ব্লাড প্রেশারকে কি করে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। তাহলে ভেসোপ্রেসিনের কাজ কি? ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়া। এটা হলো ব্লাড প্রেশার বাড়ানো, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এটার আরেকটা নাম হলো এডিএইচ। এডিএইচ, এডিএইচ এর কাজ হলো দুই ভাবে বলা যেতে পারে, প্রস্রাব থেকে পানি শোষণ করা, বা এইভাবে বলা যেতে পারে প্রস্রাবকে ঘন করা। যত বেশি এডিএইচ তত বেশি প্রস্রাবটা কি হবে, ঘন হবে, শরীরে তত বেশি পানি। এডিএইচ মানেই হলো বডিতে পানির পরিমাণ বেড়ে যাবে। এডিএইচ এর কাজ হলো যত বেশি এডিএইচ তত বেশি পানি। এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এডিএইচ এই হরমোনটা কিন্তু আরেকটা চ্যাপ্টারে আমরা পড়বো, যত বেশি এডিএইচ বডিতে তত বেশি পানি বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এডিএইচ এর ফুল ফর্মটা কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোন। থ্যাংক ইউ, এটা মূত্রকে ঘন করে। অ্যান্টি মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? ডাইউরেটিক,
ডাইউরেটিক মানে কি, যেটা প্রস্রাবের পরিমাণ বাড়ায়, তাহলে এই হরমোনটা কি করবে, প্রস্রাবের পরিমাণকে কমাবে, প্রস্রাবটাকে কি করবে, ঘন করবে। সো দেখো যা পড়ালাম অনেকটুকু বুঝায় বুঝায় পড়ালাম, বইটাকে এইভাবে পড়ে পড়ে যার বই এইভাবে পড়ে পড়ে ঝরঝরা করা, সেই কিন্তু চান্স পাওয়ার জন্য অনেকটুকু এগিয়ে আছে। মধ্য মস্তিষ্ক পড়াইতে লাগবে মাত্র 1 মিনিট, নামগুলা পড়লেই হয়ে গেল। মধ্য মস্তিষ্কের কি কি নাম, সেরেব্রাল ইকুইডাক, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল, টেকটাম। ভাইয়া নাম এই নামগুলো পড়লেই হয়ে গেছে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, আমি এখান থেকে কিছুই পড়তে বলছি না, লাগবে না। সেরেবেলাম তো পড়াই ফেলছি, কি কি কাজ, চলাফেরা, চলাফেরার দিক আর ভারসাম্য। সো এই হলো সেরেবেলামের কাজ, দ্যাটস ইট। এবার পন্স, দেখো পরীক্ষায় আসবে, পন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটা, সেইটা হলো রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। পরীক্ষায় এটা চলে আসছে, এটাই পরীক্ষায় আসবে ভবিষ্যতে, কোনটা রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে, আওয়ার অ্যান্সার উড বি পন্স, রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। তারপরে দেখো শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে, শ্বাসকার্য কিন্তু মেডুলাও নিয়ন্ত্রণ করে। তুমি এখানে দেখো এই পন্স এবং মেডুলা দুইজন মিলে আমাদের শ্বাসতন্ত্র নিয়ন্ত্রণ করে। আমরা এই চ্যাপ্টারটা যদি যখন পড়বো ফুল সিলেবাসের জন্য, তখন তুমি দেখতে পাবা শ্বসন তন্ত্রের সাথে জড়িত দুইটা অংশ মস্তিষ্কের, একটা মেডুলা আর একটা পন্স। পন্সও নিয়ন্ত্রণ করে, মেডুলা নিয়ন্ত্রণ করে। তবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এইটাই, ঠিক আছে? ওকে। আর এখানে একটা তাকায় দেখো, পন্সকে বলা হয় প্রেরণ কেন্দ্র, সংবাদ প্রেরণ কেন্দ্র, প দিয়ে পন্স, প দিয়ে প্রেরণ কেন্দ্র, এই লাইনটা পড়তে পারো। আচ্ছা, লাস্ট বিদ্যুৎ ছিল না, মিস করলাম। ওকে, লাস্ট কথা, পন্স থেকে আর কোনো প্রশ্ন পড়তেই বলবো না, পড়ার দরকার আছে বলে আমি মনে করি না। এখান থেকে শুধু একটা কথা জানবা, এইবার মেডুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো হৃদস্পন্দন, গলাধকরণ, শ্বসন, রক্তবাহিকার সংকোচন, লালাক্ষরণ, এই সবগুলার, যেগুলোর শেষে দন্তন্য আছে, সবকিছুর কেন্দ্র হিসেবে কাজ করে। যেগুলার শেষে দন্তন্য আছে সবগুলার কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে দন্তন্য পাবা, ধরে নিবা যে এইটার কেন্দ্র হলো মেডুলা। তাহলে দেখো হার্টবিট বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ব্লাড প্রেশার নষ্ট হয়ে যাবে, লালাক্ষরণ, দেখো সবকিছুই কিন্তু মেডুলা নিয়ন্ত্রণ করে, যাদের শেষে দন্তন্য। এমনকি কাশি, দেখো কাশিও নিয়ন্ত্রণ করে। এছাড়াও তাকায় দেখো বমি, দন্তন্য আছে, মলমূত্র ত্যাগ, রক্তচাপ, পোস্টিনালি পেরিস্টালসিস। ভাইয়া এইগুলো আলাদা করে মনে রাখতে হবে। আমি মনে রাখতে পারি এইভাবে, সেটা হলো কাশিটা মনে রাখবা কাশন, রক্তচাপটা মনে রাখবা রক্তচাপন, মলমূত্রটা মনে রাখবা মলন, তাহলেই হয়ে গেল। দন্ত ন দিয়ে মনে রাখলে এইভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে? আর সবকিছুর কেন্দ্র, এই সবকিছু নিয়ন্ত্রণ করে, এইগুলো কিন্তু অন্য কোথাও নাই। তোমার প্রস্রাব, পায়খানা, বমি করা সবকিছু নিয়ন্ত্রণ করে কে, মেডুলা অবলাঙ্গাটা। লাস্ট কথা, কোন কোন স্নায়ু আসে এই জায়গা থেকে, খুবই গুরুত্বপূর্ণ। 9, 10, 11, 12, এটা এটা আমি অলরেডি পড়াইতাম, কিন্তু আজকে যেহেতু সময় নাই, কর্টেক স্নায়ু তোমাদেরকে আমি বলে দিব যে কি করতে হবে। কর্টেক স্নায়ুর ভিডিও অলরেডি বানানো আছে, ভিডিওটা আমি পোস্ট করে দিব। সবাই আজকে আমার আমার আদেশটা শুনে নাও, আমার গুরুজনের আদেশ, শিক্ষকের আদেশ হলো শিরোধার্য। সবাই এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, বইটা একটা কণাও চেঞ্জ হয় নাই। আজকে সবাই 134 জন যারা এই ক্লাসটা আগে করনি, সবাই ডিএমসি ড্রিমার্স ইউটিউব চ্যানেলে যাবা এবং সার্চ দিবা ডিএমসি ড্রিমার্স, ইউটিউবে ঢুকে সার্চ দিবা ডিএমসি ড্রিমার্স করোটিক, এইটা লিখলেই কিন্তু ভিডিওটা চলে আসবে এবং এই বক্সটার উপরে তোমরা জাস্ট বস হয়ে যাবা। কালকে কিন্তু এই পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে, এই বক্স পর্যন্তই পরীক্ষা নেওয়া হবে, এমন না এই বক্স পরীক্ষা নিব না। এই বক্স তোমরা আজকে পড়ে ফেলবা, যেহেতু আমি লাইভে পড়াতে পারলাম না, কিন্তু এইটা পড়াটা তোমার জন্য ফরজে আইন। এই জিনিস ভাইয়া তুমি যদি পড়ে ফেলতে পারো, তুমি মনে রাখবা যে তুমি অন্য ভর্তি পরীক্ষায়, এই যে 1 লাখ বাচ্চা পরীক্ষা দিবে না, আমি গ্যারান্টি দিলাম তুমি 1 লাখ বাচ্চার চেয়ে মিনিমাম 60,000 জনের চেয়ে এক ধাপ এগিয়ে গেলা। জাস্ট 60,000 জনের চেয়ে এগিয়ে যাবা তুমি যদি আজকে আমি যা পড়াইলাম এগুলো পড়ে ফেলো। ফুল সিলেবাসে প্রশ্ন হইলে তো তুমি 60,000 জনের চেয়ে আগে চলে গেলা। আমি গ্যারান্টি দিতে পারি এখানে 1 লাখ বাচ্চা আছে, এখনো হাইয়েস্ট 10,000 বাচ্চার এই ছকটা মাত্র সে পারে, আর এই যা পড়ালাম এগুলো সে পারে, বাকি কেউই পারে না। ঠিক আছে, ইনশাল্লাহ। ভাইয়া একজন বলছে এই ক্লাসটা আমি করছি। আচ্ছা, পরীক্ষা কোথায় দিবা? পরীক্ষার আমরা কিন্তু রুটিন, বাপরে বাপ এই পেজ কতদূর চলে গেছে। কয় নাম্বার পেজ এটা? 358 পেজ উল্টাপাল্টা হয়ে গেছে, সবাই একটু কমেন্ট করো তো কত নাম্বার পেজ। 300
300 কত হবে? 358 তো 329। ওকে 329 ইউ ক্যান বি ফাউন্ড ইন দিস ডকুমেন্ট। কয় কি? আচ্ছা 329 খুঁজে পাইল না। ওকে ফাইন। ঠিক আছে, পরীক্ষা হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে। দেখো আমাদের যে রুটিনটা দেওয়া আছে, সেখানে একটু স্পষ্ট করে বলা আছে পরীক্ষা কয়টা থেকে কয়টায় হবে। ওখানে একটু তাকায় দেখো, আমি তারপর আরেকবার বলে দিচ্ছি। আমরা প্রশ্ন দিয়ে রাখবো। আমরা কিন্তু 3 থেকে 4 বার পোস্ট করেছি কালকে থেকে। পরীক্ষা হবে 3টা থেকে 5টা 45, মাত্র 2 ঘন্টা সময়। ঠিক আছে, মাত্র 3 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। বিকালবেলা 3টা থেকে 6টার মধ্যে পরীক্ষা দিয়ে শেষ করবা। 326 নম্বর পেজে আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লাস্ট কথা, তাহলে এই ছক তোমরা আজকে রাতে পড়ে ফেলতেছো নিজ দায়িত্বে। একদম নিজ দায়িত্বে। আমাদের অসংখ্য দারুণ দারুণ ভিডিও দেওয়া আছে, কেউ যদি দেখে সে বস হয়ে যাবে ওই টপিক গুলাতে। ডান। আমরা শেষ করব কোথায়? আমরা শেষ করব এইটুকু পড়বো আমরা, যে এই যে ওইখানে কেন গেলাম? ওইখানে গেলাম কারণ কোন কোন স্নায়ুর জন্ম কোথায় থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। যে মেডুলা থেকে কয়টা স্নায়ুর জন্ম? মনে রাখতে হবে 12টা স্নায়ুর মধ্যে মেডুলা থেকে জন্ম হলো 4টার। সো এই জিনিসটা আমি এইভাবে পড়াই, তোমাদেরকে অলরেডি পড়িয়েছি। দেখো এখানে দেওয়া আছে 8, 9, 10, 11, 12। 9, 10, 11, 12 মেডুলার পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ, মেডুলার পার্শ্বদেশ। সো যারা ওই ক্লাসটা করবা সেখানে তো করবাই, এখানেও বলে দিই 1 থেকে 12টা স্নায়ুর মধ্যে প্রথম দুইটা 1+2 এটার জন্ম অগ্র মস্তিষ্কে। আমরা তো জানি প্রত্যেকটাই মস্তিষ্ক থেকে আসে, এই জন্য এগুলোর নাম করোটিক স্নায়ু। 1+2 আসে অগ্র মস্তিষ্ক থেকে, 3, 4 আসে মধ্য মস্তিষ্ক থেকে। এই লাইনটা তোমাকে ভাইয়া যেটা লিখে দিচ্ছি, এইটা বাকি জীবনে তোমাকে এত হেল্প করবে তুমি নিজেও বুঝবা না। 5, 6, 7, 8 এটা আসে পন্স থেকে। 9, 10, 11, 12 এটা কোথা থেকে আসে? মেডুলা অবলাঙ্গাটা থেকে। যারা ক্লাসটাতে অংশ নিচ্ছ, এই জিনিস তোমাকে কি পরিমাণ সাহায্য করবে ইউ জাস্ট নেভার নো। উৎপত্তি পড়াই দিলাম, পরীক্ষা প্রশ্ন আসবে পন্স থেকে কোন কোন স্নায়ু আসে। 5 থেকে 8, মেডুলা অবলাঙ্গাটা থেকে কত? 9 থেকে 12। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এতটা গুরুত্বপূর্ণ তুমি এই জিনিস যখন পড়া শেষ করবা, যখন পরীক্ষায় জাস্ট এই প্রশ্নগুলো আসবে সেদিন তুমি আবিষ্কার করবা। আর এইটুকু পড়া কি করতে হবে? ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে। আমার মনে হয় যে তাহলে তোমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের আসল অংশটুকু হয়ে যাবে। এখানে দেখো পন্স পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে এইটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু ওখানেই দাগাই দিলাম। হাইপোথ্যালামাস খুবই গুরুত্বপূর্ণ। সো এই বক্সগুলো থেকে যারা ক্লাস করলা, আবারও বলছি যদি ফুল সিলেবাস পরীক্ষা হয়, যারা এইচএসসি 20-এর যারা সেকেন্ড টাইম দিবে তাদের কিন্তু এগুলো সবই পড়া আছে, তারা এগুলো এখন আবার রিভাইজ করবে। এইচএসসি 21-এর ভাইয়ারা হতাশ হওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, ভয় পেলেই ভয়। ওকে, কতটুকুর উপরে এক্সাম হবে? এক্সাম হবে এইটুকুর উপরে, এই যে মানব সংগীতি অজ্ঞ এর আগ পর্যন্ত আমি আর 2 মিনিট পড়াবো, সুষুম্না কাণ্ড সম্পর্কে পড়াবো। তাকায় দেখো, সুষুম্না কাণ্ডটা আমি এখনো পড়াই নাই, কিন্তু আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করে ফেলেছি। সুষুম্না কাণ্ডের বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে থাকে হলো হোয়াইট ম্যাটার, আর ভেতরের দিকে থাকে হলো গ্রে ম্যাটার। তাহলে তাকায় দেখো, সুষুম্না কাণ্ডের ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার, গ্রে ম্যাটারটার আকৃতি হলো প্রজাপতি আকৃতি। ছবির দিকে তাকায় দেখো, এটা হলো গ্রে ম্যাটার, কি সুন্দর প্রজাপতির মতো দেখতে, ইংরেজি এই চক্করের মতো দেখতে। আর বাইরের দিকে থাকে হলো হোয়াইট ম্যাটার। এটা হলো পরীক্ষার 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়, যেটা অলরেডি আমি তোমাদেরকে পড়াই ফেলছি। 3 নাম্বার কথা, সুষুম্না কাণ্ডের ভেতরে একটা ক্যানেল থাকে যেটার নাম কেন্দ্রীয় নালী, আমি আগেই বলেছিলাম সেন্ট্রাল ক্যানেল, যেটার মধ্যে কি থাকে? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। যারা ক্লাসটা করছো যদি বুঝতে না পারো পরবর্তীতে আরেকবার দেখে নিবা, এগুলো কিন্তু আমি আগেই বলেছি, ছবির দিকে তাকায় দেখো। এই তো হয়ে গেল। আমরা এই 3টা কথাই এখান থেকে পড়তে বলবো। সুষুম্না কাণ্ডের আবরণের নামও কিন্তু মেনিনজেস, সেই কথাটা তুমি জানলেই হয়ে যাবে। সুষুম্না কাণ্ডের আবরণের নামও কিন্তু মেনিনজেস। আর সবচেয়ে দারুণ যে কথাটা, সেইটা হলো আমাদের মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ড যুক্ত থাকে। যেই ছিদ্রটার মধ্য দিয়ে এটা মাথা থেকে বের হয়ে আসে সেটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। যারা ফোরামেন ম্যাগনাম চেনো না,
তাদের জন্য আমি একটা ছবি দেখাতে চাই, যাতে ইহ জন্মে ফোরামেন ম্যাগনাম কখনো না ভুলো। ফোরামেন ম্যাগনাম জানাটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা পরীক্ষার জন্য, বাকি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করছে এতক্ষণ ধরে, এই জিনিসটা তোমাদেরকে না শেখালে আমার নিজের প্রতি, তোমাদের প্রতি অন্যায় করা হবে। দেখো, আমি একটা অসাধারণ সুন্দর ছবি দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের যে ব্রেনটা, ওয়েট, ওকে, কোনো সমস্যা নেই। তাকায় দেখো, এই ছবিটাই আমরা দেখছি। আমরা এই ছবিটা দেখছি, তুমি এখানে একটু তাকায় দেখো। আমরা স্ক্রিনটাই তো শেয়ার করে দিলাম। এই যে দেখো, আমরা এই ছবিটার দিকে দেখছি। এই ছবিটা কি দারুণ! এই যে ফাঁকা জায়গাটা, কোনো সমস্যা নেই। এই দেখো, আমাদের মাথার নিচ থেকে, আমাদের মাথার এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা দিয়ে কিন্তু কানেক্টেড আমাদের যে, আমি এই ছবিটা খেয়াল করো, এই ছবিটাও খেয়াল করতে পারো। তোমাদের যখন হাড় থাকবে তখন তোমরা দেখতে পাবে আমাদের মাথার নিচে কিন্তু এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। এই দিক দিয়ে মস্তিষ্ক এবং সুষুম্নাখণ্ড একে অপরের সাথে, মস্তিষ্ক এবং সুষুম্নাখণ্ড একে অপরের সাথে যুক্ত থাকে। সো এই এই ছিদ্রটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। এই লাইনটা মনে রাখতে হবে। এইটা ফোরামেন ম্যাগনাম দিয়েই কিন্তু মস্তিষ্ক এবং সুষুম্নাখণ্ড একে অপরের সাথে যুক্ত থাকে। পরীক্ষায় এই লাইনটা থেকে হাইয়েস্ট প্রশ্ন আসতে পারে। আর তাকায় দেখো, সরল স্পাইনাল প্রতিবর্তের কেন্দ্র সুষুম্নাখণ্ড। কেউ কিন্তু এই দুইটা জিনিস উল্টাপাল্টা করে ফেলবা না। প্রতিবর্তের কেন্দ্র যদি পরীক্ষায় আসে, প্রতিবর্তের কেন্দ্র কিন্তু, প্রতিবর্তের কেন্দ্র কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে, উত্তর হবে পন্স। আর যদি সরল স্পাইনাল প্রতিবন্ধ, স্পাইনাল শব্দটা দেওয়া থাকে, তাহলে উত্তর হবে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড। যেমন হাঁটুর ঝাঁকুনি প্রতিক্রিয়া, এত কিছু জানা লাগবে না, শুধু এই লাইন থেকে হাইয়েস্ট প্রশ্ন আসবে। আর প্রশ্ন আসতে পারে পার্থক্য থেকে। দেখো, এই সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু তৈরি হয়। এইটার বাইরে হোয়াইট ম্যাটার, ভেতরে গ্রে ম্যাটার। এটা লম্বা আর এটা কিন্তু স্ফীত। এটা মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে, এটা করটিকার মধ্যে অবস্থান করে। এই পার্থক্য রিডিং পড়লেই হবে। এমন কেউ নাই এই জিনিস রিডিং পড়লে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? কালকে যারা ক্লাস পরীক্ষা দিবা, আবারও বলছি, কালকের পরীক্ষা যারা অংশ নিবা, ইনশাআল্লাহ পরীক্ষা হবে করোটিক স্নায়ু পর্যন্ত। পরীক্ষায় দেওয়া হবে 40 মার্কের প্রশ্ন, এবং এই 40 মার্কে পুরো শুধুমাত্র আমাদের স্নায়ুতন্ত্র, স্নায়ু রিলেটেড সবকিছু কালকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষা হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে ইনশাআল্লাহ। রাতের মধ্যে আমরা সার্ভার ঠিক করে ফেলবো, যারা লগ ইন করতে পারছো না ঠিক হয়ে যাবে। পরীক্ষা হবে বেলা 3টা থেকে 5টা 45 পর্যন্ত। তুমি জাস্ট ঢুকবা এবং পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে 5টা 45-এর পরে তুমি রেজাল্ট পেয়ে যাবা, তোমার কোনটা ভুল কোনটা ঠিক হলো। আমি কালকের ফ্রি ক্লাসে ঘোষণা করব কারা 1 থেকে 10-এর মধ্যে আছে, ওদের নাম এবং কলেজের নাম আমি কালকে ঘোষণা করব। তাহলে এইটুকু হলো কাজ। কালকে বিকাল 3টা থেকে 5টা 45 এটা হলো এক্সাম টাইম। পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপে এই ভিডিওটা, অ্যাপে তো না, ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি অবশ্যই অবশ্যই করোটিক স্নায়ুর ভিডিওটা দেখে ফেলবা। করোটিক স্নায়ুর ভিডিওটার লিংক আমরা এখনই গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। যারা ক্লাসটা করলা, এটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যাতে তুমি কালকে সকালে আবার রিভাইজ করতে পারো। আমরা 1 ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেল দিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আমরা অনেক কিছু পড়লাম, এটা একবার অবশ্যই রিভাইজ করবা। যা পড়াইছি এগুলো পড়ে আজকে রাতের ভাত খাবা, দেখবা অনেকটুকু কনফিডেন্ট অনুভব করছো। আজকের মতো আমরা এখানে শেষ করছি।